স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? ওকে, তো এটা হচ্ছে আমাদের কততম চ্যাপ্টার? ভেক্টরের পরে গতিবিদ্যা, নিউটন মেকানিক্স, আমাদের 4th চ্যাপ্টার আর কি এটা। তো কাজের যে সংজ্ঞা বইয়ে যেটা দেয়া আছে, আমি একটু ডিফারেন্টলি কাজের সংজ্ঞাটা দিব। আমরা ডিরেক্ট কাজ সমান বল ইনটু বলের দিকে সরণের উপাংশ বা এই ধরনের কথা না বলে একটু অন্যভাবে আগাবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একটু দাও। ওয়েট ফর এ ওয়াইল। লেকচারটা বের করব। আচ্ছা, ওকে, আমরা শুরু করব গতিশক্তি দিয়ে। ওকে, গতিশক্তি তো আর মোটামুটি সবাই জানো যে হাফ এম ভি স্কোয়ার হচ্ছে আমাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। ওকে, সো আমরা ওইটা দিয়ে শুরু করি কথা বলা। কাইনেটিক এনার্জি ইংলিশেই লিখি, কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তি। আচ্ছা, এক কাজ করে দাও, আজকে ক্লাসটা আমি ডাইনামিক রেঞ্জার থেকে লাইভ দিয়ে দিই। ওই লাইভ কই থেকে দেয়? লাইভের তো অপশনে দেখি না, খুবই প্যাথেটিক। ও শিট, আমার তো একটা নতুন অ্যাকাউন্টে আমি ফেসবুকের লাইভের অপশনটা অন করিনি, এখন করা যাবে না, যাই পরের ভিডিওতে করবেন। ওকে, কাইনেটিক এনার্জি সো বা গতিশক্তি। ওকে, তো এখন গতিশক্তির সংজ্ঞাটা মোটামুটি সবাই পারো, সংজ্ঞা না লিখে আমরা ডিরেক্ট আমরা লিখে দিই। গতিশক্তি হচ্ছে আমাদের কিসের ফাংশন? বেগের ফাংশন, তাই তো? আমরা গতিশক্তির সংজ্ঞার সূত্র লিখি এভাবে, হাফ এম ভি স্কোয়ার। যেহেতু আমাদের এমটা ধ্রুবক, সো বলাই যায় আমাদের গতিশক্তি যে টার্মটা আছে বা গতিশক্তি যে নাম্বারটা আসবে, সেই নাম্বারটা কিন্তু বেগের উপর ডিপেন্ড করে। তার মানে আমরা বলতেই পারি গতিশক্তি হচ্ছে আমাদের বেগের একটা ফাংশন। ওকে, এবং এটা কেমন ফাংশন, মানে এই গ্রাফটা কেমন হবে দেখতে? গ্রাফটা দেখতে হবে এরকম, খেয়াল করবে, গ্রাফটা দেখতে হবে এরকম করে দেখাই যাচ্ছে। আমি যদি এদিকে গতিশক্তি বসাই আর এইদিকে আমরা বেগ বসাই, তো গতিশক্তি ভার্সেস বেগের যে গ্রাফটা সেটা এরকম না হওয়া ছাড়া কোনো গতি নেই। কারণ কি, আমি কাইনেটিক এনার্জিকে ওয়াই বলবো, আর হাফ এম কে তো আমি ডিরেক্ট ধ্রুবক বলে দিতে পারি, এটাকে বললাম সি এক্স স্কোয়ার। তো দেখাই যাচ্ছে গ্রাফটা দেখতে কেমন। গ্রাফটা হচ্ছে আমাদের একটা দ্বিমাত্রিক গ্রাফ। ওকে, সি এক্স স্কোয়ার। আচ্ছা, এরকম কথা গ্রাফটা। আচ্ছা, তো দেখো কে ভি অথবা কাইনেটিক এনার্জি বললাম এটাকে, এজ এ ফাংশন অফ ভি, এটা সমান কি? এটা সমান হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, তো এটাকে আবার এভাবেও লেখা যায়, হাফ এম ইন্টু ভি ক্রস বি। আমরা ভেক্টর থেকে এই জিনিসটা জানি যে ভেক্টরটা ডট গুণ করলে আমরা কিন্তু স্কোয়ার পাই আসলে। আচ্ছা, ভেক্টরটাকে ওই ভেক্টর দিয়ে ডট গুণ করে ফেললে আমরা স্কোয়ার পেয়ে যাই। আচ্ছা, তো আমরা এভাবেও লিখতে পারি জিনিসটাকে যে কে ইজ ইকুয়াল টু সামেশন অফ, কে ইজ ইকুয়াল টু সামেশন অফ হাফ এম আই ভি আই স্কোয়ার। ধরে নিচ্ছি আমরা আমাদের বস্তুটা হচ্ছে অনেকগুলো কণার সমষ্টি। যদি অনেকগুলো কণার সমষ্টি হয়ে থাকে, তাহলে সবগুলা কণার আলাদা আলাদা গতিশক্তির যোগফলই হচ্ছে বস্তুটার টোটাল গতিশক্তি। ওকে, সো এখন খেয়াল করো, আমি যদি এইভাবে চিন্তা করি যে আমরা যদি একটা বস্তুর গতিশক্তির পরিবর্তন করতে চাই, তাহলে কি করা লাগবে? ডেফিনেটলি তার উপর বল প্রয়োগ করা লাগবে। সেটা তো আমরা বলতেই পারি যে আমরা যদি চেঞ্জিং কাইনেটিক এনার্জি চাই, ইফ উই নিড চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, দেন কি লাগবে? আমাদের বল প্রয়োগ করা লাগবে। তাহলে আমাদের বল লাগবে, তাই তো? ফোর্স প্রয়োগ করা লাগবে তার উপর। আমি যদি একটা বস্তুর গতিশক্তি পরিবর্তন করতে চাই, আমাদের ডেফিনেটলি তার উপর বল প্রয়োগ করতে হবে। এখন কাহিনী হচ্ছে, যদি বস্তুটার উপর লব্ধি বল শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে কি গতিশক্তির পরিবর্তন হবে? ডেফিনেটলি না। এটা তো কমন সেন্সের ব্যাপার, সবাই বুঝতে পারছো। যদি বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল শূন্য হয়ে যায়, দেন ওই ক্ষেত্রে আসলে গতিশক্তির পরিবর্তন হচ্ছে না। কারণ লব্ধি বল শূন্য হওয়া মানে যে কথা কোনো বল প্রয়োগ না করাও সেম কথা। ওকে, সো এটা আশা করি সবাই বুঝতে পারছো যে যদি বস্তুর উপর প্রযুক্ত লব্ধি বল শূন্য হয়ে যায়, সো আমরা লিখবো এখানে সামেশন অফ এফ ইকুয়াল টু 0 হলে কি হবে? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ অলসো 0। এটা একদম সোজা কথা। আচ্ছা, আরেকটা কাহিনী আছে, যে ক্ষেত্রে বল প্রয়োগ হবে সামেশন অফ এফ নট ইকুয়াল টু 0, স্টিল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0 হতে পারে। কিভাবে সম্ভব বলো তো?
আমরা বল প্রয়োগ করব, বলের মান শূন্য না ডেফিনেটলি, যেহেতু বলছি সামেশন অফ এফ নট ইকুয়াল টু 0, লব্ধি বল শূন্য না, কিন্তু তারপরেও গতিশক্তির পরিবর্তন হবে না, অথবা গতিশক্তির পরিবর্তন এক্ষেত্রেও চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0 থাকবে। এটা কিভাবে সম্ভব? ব্যাগের দিকের সাথে লম্বভাবে প্রয়োগ করলে। ব্যাগের দিকের সাথে লম্বভাবে প্রয়োগ করে, এই তো বুঝছো তুমি। তাহলে এখানে লব্ধি বল নট ইকুয়াল টু 0 হওয়া সত্ত্বেও আমাদের গতিশক্তির পরিবর্তন শূন্য হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের ফোর্সটা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার ফোর্স কিন্তু আসলে কোনো কাজ করতে পারে না, ঠিক আছে? এটা তো বুঝতেছই যে ওইটার আসলে কোনো এফেক্ট নাই, কারণ আমরা তো টেকনিক্যালি একটু আগে দেখলাম যে আমাদের গতিশক্তিটা হচ্ছে বেগের ফাংশন, ঠিক আছে? এবং আমরা আগের চ্যাপ্টারে এটাও ভালো করে দেখছি, যদি বেগের সাথে, বিকজ এটা তো আমাদের একটা স্কেলার কোয়ান্টিটি, তাই না? এটা তো একটা স্কেলার কোয়ান্টিটি, তো বেগের মান যদি শূন্য, বেগের যদি কোনো পরিবর্তন না হয়, একটু আগে বেগটা যদি ভি থাকে, একটু পরে বেগের মান ভি থাকবে। তো বেগের মান কেন ভি থাকতেছে? কারণ তার উপর যে আমি বল প্রয়োগ করছি ওটা লম্বভাবে আছে, আর লম্বভাবে প্রযুক্ত বল কখনোই বেগের মান চেঞ্জ করতে পারে না। ইট ক্যান অনলি চেঞ্জ দ্য ডিরেকশন। ডিরেকশন চেঞ্জ করতে আমার লাভ নাই, কারণ বলটা তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলই আছে। তো বেগের দিক চেঞ্জ হয়ে লাভ নেই, কারণ সূত্রের মধ্যে দিক নিয়ে কোনো কাহিনী নেই। ওকে, এই হচ্ছে ব্যাপারটা এখানে। তো যেহেতু লব্ধি বল শূন্য হলে কাইনেটিক এনার্জির পরিবর্তন শূন্য হয়, আবার লব্ধি বল শূন্য না হওয়া সত্ত্বেও লব্ধি বল যদি লম্বভাবে থাকে দেন অলসো আমাদের কাইনেটিক এনার্জির পরিবর্তন শূন্য হয়। এখন দেখো, এইটা আমরা বুঝে গেলাম আশা করি সবাই। তো একটু লিখে ফেলি এখানে, ডিডিটি অফ কে অর্থাৎ সময়ের সাথে গতিশক্তির পরিবর্তন, তো এটাকে এভাবে লেখা যায়, ডিডিটি অফ, এটাকে এইভাবে লেখা যায়, ডিডিটি অফ হাফ এম ভি স্কোয়ার্ড। ওকে, সো আমরা তো এখন ভরকে ধ্রুবক ধরতেছি, এটা আশা করি বুঝছো যে এখন আমি ভরকে ধ্রুবক ধরে ফেলি। সো এম, তারপরে কি আমাদের হাফও তো বাইরে আসবে, তাই তো? হাফ তো বাইরে নিয়ে আসা উচিত আমাদের, হাফ বাইরে নিয়ে আসতাম, এমও বাইরে চলে আসতো, হাফও বাইরে চলে আসতো, হাফ এম আনলেই হতো। তারপর আমি যদি ডিডিটি অফ ভি স্কোয়ার করি তাহলে কি হবে? 2v, তাই তো? কত আমরা ভি কে টি ধরে ফেলেছি, টি এর ফাংশন ধরে ফেলেছি ভি কে। ওকে, তো আমরা ভি কে যদি টি ধরি তাহলে 2v হবে, কিন্তু ভি তো আসলে টি না, সো ডেফিনেটলি আমার আবার করা লাগবে, এটা আসবে ডিডিটি অফ ভি। এখন খেয়াল করো, এই টু কাটা যাচ্ছে, তাহলে কি থাকলো? আমার সূত্রটা আসবে এম ভি ইন্টু ডিডিটি অফ ভি, বা এই যে ডিডিটি অফ ভি, এই জিনিসটা কি বলতো? ত্বরণ। ত্বরণ। ওকে, তাহলে বল ইন্টু ত্বরণ এটাকে আমরা কি বলে থাকি? সরি, ভর ইন্টু ত্বরণ এই জিনিসটাকে আমরা কি বলে থাকি বলতো? বল। বল, হ্যাঁ। তাহলে এখন বলা যায় এম ইন্টু ডিডিটি অফ ভি, অর্থাৎ এটা হচ্ছে এফ এম ইন্টু এ, তো এটাকে আমরা এফ টি বলে দিলাম, ঠিক আছে? মানে ওই পার্টিকুলার টাইমে তার উপর প্রযুক্ত বল ইন্টু ব্যাগ, ওকে, ফোর্স ইন্টু ভেলোসিটি। আচ্ছা, ফোর্স ইন্টু ভেলোসিটি সামনে আমরা আরেকটা সুন্দর জিনিস দেখবো, এটার আলাদা একটা ফিজিক্যাল মিনিং আছে, সেটা আমরা রাখলাম এটাকে এইভাবে। তো এই যে এফ টি, এই এফ টি কে আমরা বলবো, খেয়াল করবো, ওয়েট একটু, আমি নিজেকে একটু মিট করছি একটু সময়। আচ্ছা, খেয়াল করে এই যে এফটিটা, এই এফটিটাকে আমরা সেটাই বলতেছি, এটার নাম হচ্ছে স্পর্শকীয় বল বা লব্ধি স্পর্শকীয় বল। লব্ধি স্পর্শকীয় বল মানে এটাকে স্পর্শকীয় বলার, অথবা এটাকে ইংলিশে বলে টেনজেন্সিয়াল, ঠিক আছে? এটাকে ইংলিশে বলে টেনজেন্সিয়াল। টেনজেন্সিয়াল বলার কারণ হচ্ছে, দেখো খেয়াল করে একটা জিনিস, আমরা সেই বলটাকেই আসলে কার্যকর বলে থাকি যে বলটা বেগের দিকে থাকে। ধরো ফর এক্সাম্পল আমি বললাম তোমাকে যে একটা বস্তু এদিকে যাচ্ছে, একটা বল কাজ করছে এদিকে, এই বলটা কিন্তু আমার 100% কাজের না। 100 মানে কাজের কতটুকু? শুধুমাত্র মানে বেগের মানের পরিবর্তনের ক্ষেত্রে বললাম আর কি, কাজের কতটুকু? কাজের হচ্ছে শুধুমাত্র যতটুকু বেগের দিকে আছে, অর্থাৎ আমার যদি এটা থিটা গুণে থাকে তাহলে এফ কস থিটা হচ্ছে আমার কাজের, তাই তো? তো আমরা যে এফ টিটা পেলাম, আমরা ধরেই নিচ্ছি যে এই এফ টিটা আসলে ওই দিকে কাজ করছে যেদিকে বেগ আছে, এই জন্য এটাকে আমি বলছি স্পর্শকীয় বল। সরি, স্পর্শকীয় লব্ধি বলে দিই এটাকে, এটাকে এখানে লিখে দিই স্পর্শকীয়। স্পর্শকীয় লব্ধি আবার খারাপ কেমন লাগে দেখতে? এই তো, এটা হচ্ছে লব্ধি স্পর্শকীয়। আশা করি বোঝাতে পেরেছি যে ব্যাগ যেদিকে সেদিকে আমরা বলটা নিচ্ছি, এবং এই এফটিটাকেও আমরা ওই ধরনের বলই ধরে নিচ্ছি যে বলটা ব্যাগের দিকে কাজ করছে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, এই যে আমাদের লব্ধি বল, এটা তো গ্যারান্টেড না যে এই লব্ধি বলটা
আমার বেগের দিকেই থাকবে। তো যদি বেগের দিকে না থাকে আমরা লিখে দিই এখানে যদি এফটি অথবা লব্ধি বল বেগের সাথে এফটি বেগের সাথে থিটা কোণ তৈরি করে, কোণ তৈরি করে, সেক্ষেত্রে কি হচ্ছে? তো একটু আগে তো এই কথাই বললাম, আমাদের এই এফটিটা যদি বেগের সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমরা কতটুকু কাউন্ট করব? এফটি কস থিটা কাউন্ট করব, কজ এফটি কস থিটা ইজ রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ ইন ভেলোসিটি। সো যতটুকু রেসপন্সিবল আমরা ততটুকুই তো নিব, তাই তো? তো তখন আমরা লিখবো এটাকে, যে তখন আমরা বলবো আচ্ছা এফটি কস থিটা না বলে আমি বলি যে বল কাজ করছে এখন এফ, এটা হচ্ছে থিটা কোণে আছে, যদি এফ অথবা সামেশন অফ এফ বা লব্ধি বল। ওকে, তখন আমরা বলবো টেনজেন্সিয়াল যে ফোর্সটা, কজ টি তো টেনজেন্সিয়াল বোঝাচ্ছিল, আমি এফটি কে আসলে থিটা কোণে দিতে পারি না, কজ এফটি মানেই হচ্ছে টেনজেন্সিয়াল অর্থাৎ বেগের দিকে। ওকে, সো এফটি সমান তখন আমাদের লিখতে হবে এফ কস থিটা। এফটি সমান তখন আমরা লিখবো এফ কস থিটা। আচ্ছা, এখন এই যে একটু আগে লিখছিলাম ডিডিটি অফ কে অর্থাৎ গতিশক্তির পরিবর্তনের হার উইথ রেসপেক্ট টু টাইম, ওইটার সমান আমাদের কি আসছিল? ওইটার সমান আমাদের আসছিল শুধুমাত্র এফ টি ইন্টু ভি, এই যে এটা আসছিল না। এখন জাস্ট কি করব, এখন এফ টি এর জায়গায় আমরা এফ কস থিটা বসিয়ে দিব, এফ টি এর জায়গায় আমরা এফ কস থিটা বসিয়ে দিলাম, সাথে ভিটা দিয়ে দিলাম। ওকে, এখন খেয়াল করো এই যে আমি লিখলাম এটাকে আরেকটু সাজিয়ে লেখা যায় এভাবে এফ ভি কস থিটা। ওকে, তো এটাকে এইভাবে লেখা যায়, যেহেতু ভি একটা ভেক্টর, বেগের মান তো এটা, এফ হতো একটা ভেক্টর বলের মান, তাহলে এটাকে লেখা যায়, যেহেতু কস থিটা দিয়ে দিয়েছি তাহলে এটাকে একবারে লেখা যায় এইভাবে এফ ডট ভি, এবং এটাকে আমি এটাও লিখতে পারি, খেয়াল করবা এটাকে লেখা যায় এফ ডট ডিডিটি অফ আর অথবা ডিডিটি অফ এস লিখতে পারো, কোনো সমস্যা নেই, যে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, এই ব্যাখ্যাটা আমরা এইভাবে লিখলাম আর কি। আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম এটাকে। এখন দেখো খেয়াল করে এই যে ডি কে সমান তো এটা আসছে, তাই তো? ডিডিটি অফ কে সমানিত এটা আসছে, তা আমরা এক কাজ করি, ডিকে কে এক পাশে রেখে ডিটি কে ওই পাশে পাঠিয়ে দিই। তো এটাকে কি করা যায়, লেখা যায় ডি কে অথবা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, খেয়াল করো এই ডিটিটা যদি এই পাশে আসে তাহলে এই ডিটি, এই দুই ডিটি কাটাকাটি চলে যাবে, তাহলে আমাদের হাতে কি থাকবে? আমাদের হাতে থাকবে এফ ডট ডিএস। ওকে, বল ভেক্টর ডট সরণ ভেক্টর। ওকে, এই তো আমরা অলমোস্ট চলে আসছি কাছাকাছি। এখন নিশ্চয়ই বুঝতে পারছি যে কাজের সংজ্ঞাটা আসলে এইভাবেই আসছে, যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু বলের ভেক্টর এবং সরণের ভেক্টরের মধ্যবর্তী ডট গুণন, এবং এটাকেই কিন্তু আমরা কাজ হিসেবে বলে থাকি। এই যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটাকে আমরা কাজ বলে থাকি, যেটা আমাদের আসছে এফ ডট ডিএস। ওকে, আশা করি বুঝতে পারছো সবাই এটা। ওকে, এটা একদম মানে জেনুইন ফর্মুলা এটাই, এইভাবেই জিনিসটা আসে। আসলে আমরা যে ডিরেক্ট করে ফেলি যে কাজ সমান হচ্ছে বল ইন্টু বলের দিকে সরণের রূপাংশ, আসলে ওইটা তো ডিরেক্ট মানে ওই থেকে আসছে, কোনো কথা নেই বার্তা নেই, জিনিসটা ওইভাবে আসলে না পড়ে এইভাবে পড়া আমার মনে হয় বেটার, একটু অন্যভাবে অন্য অ্যাঙ্গেল থেকে আসা, যে আসলে আমরা কিন্তু কাজ সেটাকেই বলছি যেটার মাধ্যমে আমরা একটা বস্তুর গতিশক্তির পরিবর্তন করছি। কাজ সেটাকেই বলি যেটার মাধ্যমে আমরা শক্তির পরিবর্তন করে থাকি, কারণ আমরা জানি শক্তি কাজে রূপান্তর হয়, কাজ শক্তিতে রূপান্তর হয়। সো ওই পার্সপেক্টিভ থেকেই আমরা এইদিকে আসতাম আর কি। এই যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, যেটাই আসুক না কেন সেটাই আমাদের আসলে কাজ। তো এই হচ্ছে আমাদের কাজের সংজ্ঞা, এফ ডট ডিএস বল ইন্টু বলের দিকে সরণের রূপাংশ। তুমি এটাকে ভেঙে এইভাবে লিখতে পারো এফ ডিএস কস থিটা। এখন তোমার যদি কি বলে সরণটা যদি ক্ষুদ্র সরণ না হয়ে বড় সরণ হয়ে যায় আমার কোনো আপত্তি নেই, তখন তুমি লিখে ফেলে এফ এস কস থিটা, ওই তো তোমার জেনারেল সূত্রটা চলে আসতো, যেটা হয়তো তুমি ইভেন 9-10 পরে আসছো, এফ এস কস থিটা। আচ্ছা, এখন খেয়াল করো আমরা এফ ডট ডিএস তো লিখবো, একটু অন্যভাবে লিখি। এখন লিখলাম এফ ডট ডিএস ইজ ইকুয়াল টু, লেখা যায় এটাকে এফ ডিএস কস থিটা। এখন যেহেতু আমরা ক্ষুদ্র সরণ নিয়ে কথা বলছি, সো আমরা এটাকে ক্ষুদ্র কাজ বলে থাকবো। তো আমার যদি টোটাল কাজ দরকার পড়ে সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের আশ্রয় নেওয়া লাগবে ডেফিনেটলি। আমরা বলবো তখন কাজ বা ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস। ওকে, সো এটাকে এভাবে লেখা যায়। আচ্ছা ভাই, এই পর্যন্ত যা যা ভাইয়া বলো। ওই যে ডিকে কে ডাইরেক্টলি কাজ বলা যাবে না। হ্যাঁ সেটাই তো বলতেছি আমি, এই যে
বিভব গতিশক্তির যে পরিবর্তন ঘটতেছে, এই গতিশক্তির পরিবর্তনটাকে আমরা কাজ বলে থাকি। এবং সামনে তুমি এটাকে একটা উপপাদ্য বা থিওরিম হিসেবে পাবা। তোমার বইয়ের মধ্যেই চ্যাপ্টারের মধ্যে একটা সূত্র আছে বা থিওরিম আছে, যেটার নাম হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। ঠিক আছে, সো এটাকে তুমি কাজ বলতে পারো, মানে গতিশক্তির পরিবর্তনটাই কাজ। বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। এফ ডট ডিএস লিখলাম এটাকে এখানে আমরা। আচ্ছা, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম যে এফ ডিএস কস থিটা, যেভাবে তোমার ভালো লাগে এটাকে এভাবে লেখা যায়। সো এই যে এফ ডিএস কস থিটা, এটাই কি আমার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি না? হ্যাঁ, ডেফিনেটলি এটা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে এটাকে আমি লিখতে পারি ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এই লাইন তো এখানে লেখার দরকার নেই, এখানে লিখে ফেললাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডিকে, কজ এটাই আসলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এখন ইন্টিগ্রেশন অফ ডিকে সমান কি? কে। অথবা তুমি এইভাবে চিন্তা করো, এটাকে কি বলা যায়, এটাকে কে বলা যায়, তার লোয়ার লিমিট হচ্ছে মনে করো k1, আপার লিমিট হচ্ছে মনে করো k2। সো নিশ্চয়ই বুঝতে পারছো, এখন তো ইন্টিগ্রেশনের কনসেপ্ট আছে তোমাদের মাথায়, সেটা আসলে k2 মাইনাস k1 হবে। তাহলে দেখো আমরা একটা সুন্দর সূত্র বের করে ফেললাম, যেটা হচ্ছে আসলে এই যে কৃতকাজ w, তো আমাদের টোটাল কৃতকাজ, কৃতকাজ সমান আসলে কি? কৃতকাজ সমান আসলে লেখা যায় গতিশক্তির পরিবর্তন। কৃতকাজ সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন। আমি কাজের সংজ্ঞা দিতে গিয়ে কাজ শক্তি উপপাদ্যটাই তোমাদেরকে বলে দিলাম। কাজ শক্তি উপপাদ্যটাই আসলে আসে কাজের সংজ্ঞা হিসেবে। ওকে, যদি আমরা এটা চ্যাপ্টার পড়ার সময় পরে পড়ি, বাট এটা আসলে আমি শুরুতেই পড়াই দিলাম তোমাদেরকে। এই হচ্ছে আমাদের কাহিনী। এখন খেয়াল করো, এটাকে একটু ভেঙে ভেঙে লিখি। সো এটা তো নেসেসারি না যে আমাদের একটা বস্তুর গতিশক্তির পরিবর্তন করতে আমি তার উপর যে বল প্রয়োগ করছি এটা কন্টিনিউয়াসলি সেম থাকবে, এটা তো ম্যান্ডেটরি না। এমনও তো হতে পারে তার উপর আমি কখনো 10 নিউটন প্রয়োগ করছি, কখনো তার উপর আমি 20 নিউটন প্রয়োগ করছি। তো 10 নিউটনের ক্ষেত্রে একরকম কাহিনী হচ্ছে, 20 নিউটনের ক্ষেত্রে আরেকরকম কাহিনী হচ্ছে। ডেফিনেটলি কাজ ভিন্ন ভিন্ন হতেই পারে। এই সবগুলা ক্ষেত্রেই কিন্তু যদি আমি অ্যাকনোলেজ করি, এবং রিয়েল লাইফ সিনারিওতে কিন্তু আমাদের এরকমই ঘটে থাকে, আমরা কখনোই কনস্ট্যান্ট ফোর্স পাই না, এটা তো স্বাভাবিক জিনিস। ওকে, সো আমি এটাকে একটু এইভাবে লিখি, w ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিআর। আমি ডিএস লিখে ফেলি বাই দ্য ওয়ে, বিকজ আমরা স্মরণকে এস দিয়ে প্রকাশ করে অভ্যস্ত। আচ্ছা, তো এই যে এফ, এই এফটা কিন্তু এক না হয়ে অনেকগুলো হতে পারে, তো তখন আমরা এইভাবে লিখবো জিনিসটাকে, f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4 প্লাস এইভাবে অনেকগুলো থাকতে পারে fn ডট ডিএস। এটা তো হতে পারতো, মানে এটা কিন্তু আসলে এই নিচেরটারই ইন্টিগ্রেটেড ফর্ম। বিকজ আমার নিউমেরাস ফোর্স থাকতে পারে। এফ ওয়ান এর জন্য আমরা কাজ বের করলাম, f2 এর জন্য f2 ডট ডিএস দিয়ে আমরা কাজ বের করলাম, f3 এর জন্য f3 ডট ডিএস দিয়ে আমরা কাজ বের করলাম। প্রত্যেকটা বলের জন্য কাজ বের করে টোটাল যে কাজ আছে সেটাই হচ্ছে আমাদের এখানে। এবং এই পুরো জিনিসটারই শর্টকাট ফর্ম বা একটু স্মার্ট ফর্ম হচ্ছে এই যে ইন্টিগ্রেশনের ফর্মটা। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এখন এটাকে আমরা এইভাবে লিখি, ইন্টিগ্রেশন অফ আচ্ছা এখানে ইন্টিগ্রেশন ছিল একটা, সরি, এটাকে লেখা যায় f1 ডট ডিএস প্লাস f2 ডট ডিএস প্লাস f3 ডট ডিএস। এইভাবে লেখা যায়। এইভাবে লিখতে হয় কখন? যখন আমাদের বলগুলা আলাদা আলাদা থাকে, যখন আমরা কনস্ট্যান্টলি সেম ফোর্স পাই না, তখন তো আমাদের আলাদা আলাদা ফোর্স নিয়েই কাজটা করা লাগবে, তাই তো? এই হচ্ছে সেই ফর্মটা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা সময়ের সাথে কাজের, আমি কাজকে যদি সময় দ্বারা ভাগ করি, সেই জিনিসটার নাম আমরা কি দিয়ে থাকি বলতো? বাংলায় কি বলে সেটাকে? বাংলা অথবা ইংলিশে সময়ের সাথে কাজের যে হারটা, সেটাকে আমরা কি বলে থাকি? ক্ষমতা। ক্ষমতা বলে থাকি বা পাওয়ার বলে থাকি। ওকে, তো আমরা এটাকে এইভাবে এখানে লিখি যে রেট অফ ডুইং ওয়ার্ক, রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। ওকে, আমরা কত হারে কাজ পাচ্ছি বা কত হারে কাজ করছি সেটাকে আমরা পাওয়ার বলে থাকি। যখন তোমাকে রেট অফ সামথিং বলবে এবং তোমাকে কার সাপেক্ষে সেটা বলবে না, তুমি রাফলি এটাই ধরে নিবা যে সময়ের সাপেক্ষেই তোমাকে বলা হচ্ছে। আমরা যেমন বিক্রিয়ার হার বলে থাকি কেমিস্ট্রিতে, বিক্রিয়ার হার কি সময়ের সাথে হয় নাকি আর কিছুর সাথে হয় বলতো? ও, ওটা তো অন্য হিসাব নাকি, নাকি ওটাও সময়ের সাথে আসে কেমিস্ট্রিতে? ওইটা কি সময়ের সাথে হিসাব হয় না? জি ভাই, গ্রাফটা সময়ের সাথে থাকে। ইয়েস, এক্স্যাক্টলি। সো যখন আমরা রেট বলে থাকি সেটাকে আমরা টেকনিক্যালি সময়ের সাথে হিসাব করে থাকি।
ঠিক আছে? যেমন ধরো জনসংখ্যা বৃদ্ধির হার বলা হয় না কিন্তু সময়ের সাপেক্ষে, কিন্তু টেকনিক্যালি কিন্তু আমরা একটা বাৎসরিক রিপোর্ট দিই যে এই বছর জনসংখ্যা বৃদ্ধির হার বেড়ে গেছে বা এই বছর জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে, এটা কিন্তু সময় দিয়ে ভাগ করা হয়ে থাকে। সো এখানেও সেম কথা, যে রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার অথবা পাওয়ার ডেলিভার্ড। আচ্ছা, সো আমরা এটাকে এইভাবে লিখি, খেয়াল করবা। ক্ষমতা, এটাকে আমরা এইভাবে লিখলাম, সরি ক্ষমতা তো আমার স্কেলার, কাজের পরিবর্তনের হার। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডিডিটি অফ ডাব্লিউ। ওকে, সো এখন একটু থাক। সো ডাব্লিউ সমান কি আসলে? ডাব্লিউ সমান তো আসলে এফ ডট ডিএস নিচে ডিটি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ ডট ডিডিটি অফ এস। এখন নিশ্চয়ই জানো ডিডিটি অফ এস সমান কি? ভি। তাহলে এফ ডট ভি হচ্ছে আমার ক্ষমতা। একটু আগে কিন্তু এই জিনিস আমাদের মানে ইকুয়েশন সিম্পলিফিকেশনের সময় এমনি আসছিল, তখন আর বলি না এটা যে পাওয়ার, এখন এটা তোমাদের সামনেই চলে আসলো যে ক্ষমতা সমান হচ্ছে আমাদের বল এবং বেগের ডট গুণন। বল এবং বেগ যদি একে দেখে থাকে তাহলে তো ডিটেট গুণ করে দিলে তখন এফ বি কস 0 ডিগ্রি আসবে। আদারওয়াইজ যদি বল এবং বেগের মধ্যে কোণ থাকে সেক্ষেত্রে যে পাওয়ারের সূত্র সেটা হচ্ছে এফ ডট ভি, অথবা এটাকে এভাবে লিখতে পারো এফ ভি কস থিটা। বইয়ের মধ্যে কিন্তু এফ ভি কস থিটা নাই অথবা এফ ডট ভি হিসেবে নাই, বইয়ের মধ্যে ডিরেক্ট দেওয়া আছে। বিকজ বইয়ের ক্ষেত্রে ক্ষমতার ম্যাচ শুধুমাত্র বিল্ডিং এর নিচে থেকে বিল্ডিং এর ছাদে নিয়ে যাওয়ার মধ্যেই থাকে, অথবা কুয়ার নিচে থেকে পানি কুয়ার উপরে নিয়ে আসা পর্যন্ত থাকে। তখন কিন্তু বেগ এবং বলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়ে থাকে। সো আমরা আসলে কোণ নিয়ে বদার করি না। কিন্তু তোমাকে যদি অ্যাঙ্গেল দিয়ে দেয় সেক্ষেত্রে তোমার কিন্তু মেইন সূত্রটা মনে রাখা লাগবে, হুইচ ইজ পি ইজ ইকুয়াল টু এফ ডট ভি, অথবা মান দিয়ে মনে রাখো সেটা হচ্ছে এফ ভি কস থিটা। ওকে, এটা হচ্ছে ক্ষমতার সূত্র। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রটা আজকের দিনের জন্য তোমাদের, সেটা হচ্ছে এই সূত্রটা, একটু আগে আমরা যেটা প্রুফ করলাম, কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। আমরা গতিবিদ্যাতে এবং নিউটনিয়ান মেকানিক্সে কিছু ম্যাথ অথবা কিছু টাইপ আমি স্কিপ করে আসছি শুধুমাত্র এই অংশটার জন্য, তখন ওই অংশটা তোমাদেরকে আমি পড়াই নাই, তখন এই জন্য ওই টাইপের কিছু ম্যাথ আমি স্কিপ করেছি। যেমন ধরো পেরেক ভার্সেস হাতুড়ি, কিছু ম্যাথ ছিল যেটা তোমরা নিউটনের মেকানিক্স হয়তো এক্সারসাইজে পাইছো, বাট আমি করাই নাই। কারণ হচ্ছে এই কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি, এটাকে কাজ শক্তি উপপাদ্য বলে থাকে, ওয়ার্ক এনার্জি থিওরেম, বা এটাকে বলে কাজ শক্তি উপপাদ্য। সো এটা আমি এখন পড়াচ্ছি। সো কাজ শক্তি উপপাদ্য চ্যাপ্টারগুলোতে আমি যেগুলো স্কিপ করে আসছি টপিক, সেগুলা ওই ম্যাথগুলো আর কি করাবো তখন। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এই পর্যন্ত যা যা বুঝেছি সবাই বুঝতে পারছি। তো এখন একটা টার্ম যথারীতি চলে আসে আমাদের সামনে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স বা ধ্রুব বল। কালারটা বদলাই, কনস্ট্যান্ট ফোর্স, কনস্ট্যান্ট ফোর্স বা ধ্রুব বল। আচ্ছা, কনস্ট্যান্ট ফোর্স বা ধ্রুব ফোর্স মানে কি? যে ফোর্সটা পুরা গতিপথে পুরা সময় জুড়ে সেম থাকে, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স। ওকে, তো আমাদের যে সূত্রটা ছিল সেটা ছিল এরকম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডিআর। এখন একটা ফোর্স কনস্ট্যান্ট থাকা মানে, ফোর্স যেহেতু ভেক্টর রাশি, আমি কিন্তু বলতেই হবে তার কোনটাও সবসময় সেম ছিল, কারণ বলটা যদি একই দিকে না থেকে বিপরীত দিকে চলে যায় তাহলে কিন্তু তাকে আমি কনস্ট্যান্ট বলতে পারছি না, সে কিন্তু কনস্ট্যান্ট না, সে কিন্তু দিক চেঞ্জ করছে। কিন্তু যদি সে কখনো অ্যাঙ্গেল চেঞ্জ না করে, স্মরণের সাথে তার যদি কখনো অ্যাঙ্গেলের চেঞ্জ না হয়, সেক্ষেত্রে তাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট ফোর্স বলবো। ওকে, এখন খেয়াল করো, এটাকে যদি আমি কনস্ট্যান্ট ফোর্স বলে থাকি, আমাদের যে ভাঙানোর পরে যে সূত্রটা সেটা কি ছিল? এফ ডিআর কস থিটা। যেহেতু কনস্ট্যান্ট ফোর্স, তাহলে আমাদের বলের মানটাও কনস্ট্যান্ট থাকবে এবং সরণের সাথে বলের যে কোণটা সেটাও কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এফ কস থিটা পুরোটাই ধ্রুবক বাইরে চলে আসবে। ওকে, তাহলে এফ কস থিটা পুরোটাই যদি বাইরে চলে আসে, ইন্টিগ্রেশন অফ ডিআর সমান কি হবে বলতো? সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র সরণের যোগফলে টোটাল সরণ, বুঝতেই পারছো এখানে আর বসবে। ওকে, তো আমরা ডিরেক্ট বলে দিতে পারি এফ আর কস থিটা, এবং আমি যদি এখানে আর এর জায়গায় এস বসাতাম, আচ্ছা এসি বসাই দিই, বইয়ের মধ্যে এস দিয়ে করা, এফ এস, এটা এফ এস। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে খেয়াল করে একটা জিনিস, আমাদের মেইন ফর্মুলাটা কিন্তু এফ এস কস থিটা ছিল না, মেইন ফর্মুলা হচ্ছে কাজের কি, সবসময় মাথায় রাখবে এটা, কাজের মেইন ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস অথবা ইন্টিগ্রেশন অফ এফ ডিএস কস থিটা। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, অথবা ইন্টিগ্রেশনের হিসাবে যদি লিখি এটাকে লেখা উচিত এইভাবে, এফ কস থিটা ইন্টু ডিএস। ওকে, তো এটা হচ্ছে আমাদের কাজের মেইন ফর্মুলা এটা। এবং আমরা এখন যেটা বের করলাম, যেটাকে আমরা ধরো অনেকেই
পাইকারি হারে সূত্র হিসেবে ব্যবহার করে থাকি, সেটা কিন্তু তখনই অ্যাপ্লিকেবল যখন আমাদের ফোর্সটা কনস্ট্যান্ট থাকবে। ইট ইজ অনলি অ্যাপ্লিকেবল ওয়েন দ্য ফোর্স ইজ কনস্ট্যান্ট বা ধ্রুব বল। ঠিক আছে, আমরা এখানে লিখে দিই এটা, অনলি অ্যাপ্লিকেবল when, আচ্ছা when বলার দরকার নেই, only applicable for constant force, এটাকে আমরা ইংলিশে বাংলায় বলবো ধ্রুব বল। আমাদের বলটা যখন ধ্রুব বল হবে তখন আমরা এটা ব্যবহার করতে পারবো, আদারওয়াইজ আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। ওকে, আচ্ছা এখন একটা ফর গ্র্যাভিটি কি হয় একটু দেখি, কারণ আমরা অনেক ম্যাথ পাবো সামনে যেগুলো কাজ ক্ষমতা শক্তির মধ্যে গ্র্যাভিটি দিয়ে প্রশ্ন আসবে। ফর গ্র্যাভিটি, পৃথিবীর যে আকর্ষণ বল একটা বস্তুর উপর, সেটার জন্য কি হবে। ধরো আমি তোমাদেরকে বললাম একটা ইনক্লাইন্ড প্লেন আছে, ইনক্লাইন্ড সারফেস বলে দিই। ধরো এখানে একটা আমাদের তল আছে, এই মনে করো তলের শেষ পাশ। আচ্ছা, এই তলের হাইট মনে করো h, তলের হাইট হচ্ছে আমাদের h। এখন এর চূড়া থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম, ওই যে আমরা প্রাসের গতির ক্ষেত্রে পড়ছিলাম না, হেলানো তল থেকে আমি পাশ নিক্ষেপ করলাম, ওই সিনারিটা এখানে আসছে। ধরো এখান থেকে সে এখানে আসছে, এই যে সে এ পয়েন্ট থেকে ক্রমাগত সামহাও কোনো একটা পাথ মেনটেন করে বিতে আসলো, এই টোটাল পাতে তার উপর যে অভিকর্ষজ ত্বরণ কাজ করেছে সেটা কি জি ছিল, কারণ আমরা ধরে নিচ্ছি সে পৃথিবীর খুবই নিকটে ছিল। আর পৃথিবীর যদি খুব নিকটে আমরা থাকি, পৃষ্ঠ থেকে যদি খুব বেশি উপরে না দেয়, সেক্ষেত্রে কিন্তু জি এর মানটা চেঞ্জ হয় না, আমরা জি কে কনস্ট্যান্ট ধরে রাখতে পারি, কোনো সমস্যা নেই। সো কনস্ট্যান্টলি তার উপর যে বলটা কাজ করছে সেটা হচ্ছে তার ওজন। এই যে এখানেও তার উপর যে বল কাজ করছে, এখানেও তার উপর এক্স্যাক্টলি সেম ফোর্স কাজ করছে। এটা হচ্ছে এমজি, এটাও এমজি, সবগুলো এখানে তুমি বলতে পারো পাইকারি হারে সবগুলাই এমজি আমাদের, এখানে মানের কোনো চেঞ্জ হচ্ছে না বলের উপর। তো এখন নিশ্চয়ই এটাই বলতে হবে যে আমাদের এখানে যে বলটা কাজ করছে, ওজন যে কাজ করছে, এই ওজনটা যে বল, এই বলটা একটা ধ্রুব বল, তাহলে ধ্রুব বলের জন্য যে সূত্রটা এফএস কস থিটা, সেটা তুমি এখানে ব্যবহার করতে পারো। কারণ এই যে এফএস কস থিটা, এই জায়গায় আমি কোনো ধরনের কনফিউশন ছাড়াই এফ এর জায়গায় এমজি বসিয়ে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের ধ্রুব বলের একটা উদাহরণ। এখন তোমরা এটা বলো আমাকে, এখানে আমরা থিটা কি নিব? আমরা তো বললাম যে ধ্রুব বল যেহেতু বুঝছি, তাহলে তো আমরা ডাব্লিউ সমান এফ এস কস থিটার জায়গায় এমজি ইন্টু এস কস থিটা বলতে পারি। এখন বলো আমরা সরণ হিসেবে কাকে নিব, আর থিটার জায়গায় কত ডিগ্রি বসাবো? একটু বুদ্ধি করে বলতে হবে। ব্যাক কোয়েশ্চেন কি ছিল? আমরা থিটা। এস এর জায়গায় হ্যাঁ থিটা কি বসাবো, এস কি হবে আর থিটা কি হবে? এখানে যেহেতু যে এইচ এর দিকে কাজ করতেছে, তাহলে এইচ হবে এস ওকে, নাকি? হবে। তারপরে দেখি শুধু একদিকে থাকবে না, দুইটা দিকে কাউন্ট হবে। এইটা হিসাবের দায়িত্ব তোমার, তুমি বলো। দেখি একজন কমেন্ট করছে, একজন বলছে 90 ডিগ্রি। আচ্ছা, সেটা আমরা কনসিডার করলাম। হ্যাঁ, যে বলছো 90 ডিগ্রি, ওকে। আচ্ছা, আহসানুল করিম মুসা বলছে একদিকেই কাউন্ট হবে। আমরা একটু চেক করে দেখি কাহিনী কি। আমরা বল যে এমজি, সেটাতে কারো কোনো সন্দেহ নাই আমার মনে হয়। বস্তুটার উপর যে এমজি বল কাজ করছে সেটাতে কারোই কোনো সন্দেহ নাই। এখন বলো, বস্তুটা এই এমজি ফোর্সের জন্য, এই যে সে ডান দিকে যাচ্ছে, সে যে ডান দিকে যাচ্ছে এমজি ফোর্সের জন্য, সেটাতে কি এই বলের কোনো অবদান আছে? সে যে ডান দিকে যাচ্ছে, এই ডান দিকে যাওয়ার ক্ষেত্রে কি এমজি এর কোনো না। অবদান আছে? এক্ষেত্রে অবদানটা কার? আমি যে নিক্ষেপ করছিলাম, ওই নিক্ষেপের সময় আমি যে তাকে এক্স এক্সিস বরাবর উপাংশ দিছিলাম, সেটাই কি দায়ী না? প্রাস্ত পড়ছো তোমরা, প্রাস্ত পড়াইছে। তো সেক্ষেত্রে এই যে সে ডান দিকে যাচ্ছে, এই যে সে এ পয়েন্ট থেকে আস্তে আস্তে ডান দিকে যেতে যেতে বিতে আসলো, সেক্ষেত্রে এই যে ডান দিকে যাওয়াটা, এই ডান দিকে যাওয়া কিন্তু কোনোভাবেই এমজি এর দ্বারা প্রভাবিত না, কারণ এমজি এর কোনো উপাংশই ডান দিকে নাই। এমজি ইজ অনলি ওয়ার্কিং ডাউনওয়ার্ড ভার্টিক্যালি। ওকে, সো এখন দেখো, এই যে বলটা, আমরা কিন্তু হিসাব এটাই করছিলাম যে বলের দিকে যে পরিমাণ সরণ হবে সেটা আমরা নিব।
ওকে, খেয়াল করো এই যে বলটা mg নিচের দিকে কাজ করছে, এই বলের সাথে এই দিকে কি পরিমাণ সরণ কাজ করছে সেটা কি ম্যাটার করে? ডেফিনেটলি না, কারণ এই বল কিন্তু এইদিকে যাই থাকুক সেটার উপর কোনোভাবেই তার কোনো ইনফ্লুয়েন্স নাই। এইদিকে কিন্তু কোনোভাবেই সে গতিশক্তি পরিবর্তন করছে না, কারণ এটা আমরা পড়ছিলাম বল যদি কাজ করেও যদি বেগের দিকের সাথে সে 90 ডিগ্রি কোণে থাকে, এই বলের কিন্তু কোনো মিনিং নাই। এই বল কিন্তু কোনোভাবেই এই বেগের উপর কোনো ধরনের প্রভাব দিচ্ছে না, অথবা এই বেগকে সে কোনোভাবেই পরিবর্তন করছে না। ওকে, এটা আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা, এখন খেয়াল করো একটু, mg তো নিচের দিকে। ওকে, তো নিচের দিকে কি পরিমাণ সরণ হয়েছে বস্তুটা, সেটা হচ্ছে আমাদের কনসিডারেশনের বিষয়। নিচের দিকে বস্তুটা সরণ হয়েছে কতটুকু? h পরিমাণ। এই যে হচ্ছে সেই কথাটা, নিচের দিকে সরণ হচ্ছে h পরিমাণ। এখন তোমরা বলো h এবং mg এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? বলো তো 90 ডিগ্রি। কিভাবে? না সরি 0 ডিগ্রি, 0 হ্যাঁ 0 ডিগ্রি। তাহলে এখানে আসবে mg ইন্টু h ইন্টু cos 0 ডিগ্রি। ওকে, আচ্ছা, মানে বিভব শক্তিটা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ও ওইটাই তো বিভব শক্তিটা কি গতি শক্তি? এখন দেখো মজার জিনিস খেয়াল করে, মা দিয়ে একটা ভালো পয়েন্ট বলছো, বিভব শক্তিটা চলে আসছে। এখন দেখো আমরা বিভব কিন্তু শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়েছে। ইয়েস, এখন খেয়াল করো আমরা সূত্র কি পড়ছিলাম বলো তো? সূত্র পড়ছিলাম এটাই যে গতি শক্তির পরিবর্তনটাই কৃত কাজ, তাই না? এটাতে জি পড়ছিলাম। জি খেয়াল করো এ পয়েন্টে বস্তুটার গতিশক্তি কত? শূন্য না? সে কি এই জায়গায় স্থির ছিল না? 0 ছিল, তাই তো? জি। এবং এখানে তো সে আসছে, এইখানে আসার পর তো গতিশক্তি কত? বিভব শক্তি যা ছিল সেটাই কি এখানে গতিশক্তিতে রূপান্তর হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা, আমরা কি পড়ছি না যে গতিশক্তির পরিবর্তনটাই কাজ? এই যে 0 ছিল, এখানে একটা গতিশক্তি পেলাম আমরা, কে? তাহলে গতিশক্তির পরিবর্তন কত? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জিটাই, কারণ এখানে তো 0 ছিল আর এখানে মনে করো কে আসছে। তাহলে এই যে গতিশক্তির পরিবর্তন, এটাই তো বিভব শক্তির পরিবর্তন, এবং সেটাই কাজ। আমরা ওইভাবে পাচ্ছি, এইভাবে পাচ্ছি, সব দিক থেকে আমরা প্রমাণটা পেয়ে গেলাম যে আমাদের জি কাজ হচ্ছে এখানে বিভব শক্তিটাই, কারণ বিভব শক্তিটাই এখানে গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। এবং গতিশক্তিতে যে রূপান্তর হচ্ছে, শুরুতে গতিশক্তি ছিল 0, ফাইনালি মান আসতেছে এটা। তো গতিশক্তির পরিবর্তনটা এটাই থাকলো, এবং সেটা সমান কি? কাজ। ওকে, আশা করি বুঝতে পারছো। তার মানে এখন একটা তোমাদেরকে জেনারেল ফর্মুলা বা শর্টকাট ফর্মুলা আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে যখনই তুমি এটা ধরে ফেলতে পারবা যে এখানে তোমার কৃতকাজের পিছনে গ্রেভিটি দায়ী, অভিকর্ষ বলের দ্বারা কৃতকাজ বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ, তখন তোমার কোনো দিকে তাকানোর দরকার নাই। ইউ উইল অনলি কনসিডার ওয়েট অ্যান্ড ইউ উইল অনলি কনসিডার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। অনুভূমিকভাবে তার কি পরিমাণ সরণ হচ্ছে তুমি শুধু সেটার দিকেই তাকাবা। তুমি এখন একটু অন্যভাবে বলি, ধরো একটা মানুষ, জাস্ট ফিজিক্সের হিসেবে বলতেছি আর কি, এমনিতে কাজ হবেই। মনে করো একটা মানুষ এখান থেকে এখানে আসছে, আরেকটা মানুষ এক্স্যাক্টলি সেম হাইটে পৌঁছেছে এখানে এসে। দুই ক্ষেত্রেই তোমাকে যদি প্রশ্ন করা হয় অভিকর্ষের দ্বারা বা অভিকর্ষের বিরুদ্ধে কাজ কত, দুই ক্ষেত্রেই কাজ সেম হবে। সে যদি এখান থেকে এখানে আসে অথবা সে যদি এই পথে এখানে চলে আসে, দুই ক্ষেত্রে যেহেতু হাইট সেম, অর্থাৎ ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যেহেতু দুই ক্ষেত্রেই সেম, দুই ক্ষেত্রেই তুমি এই কাজটাই পাবা, mgh mgh। ওকে, এই হচ্ছে কথা। সো এটাই হচ্ছে মাথায় রাখবা যে অভিকর্ষ বলের দ্বারা বা অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি তোমাকে কাজ বলে, তোমার কাজের সূত্র মনে রাখার দরকার নাই, মানে এফএস কস এটা তোমার মনে রাখার দরকার নেই। আমি এটা বলে লিখে দিচ্ছি এখানে যে অভিকর্ষের দ্বারা আমরা যাব, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, এগুলোতে যাব, তাও লিখে দিচ্ছি এখানে অভিকর্ষের দ্বারা বা অভিকর্ষের বিরুদ্ধে যদি তোমাকে কাজ চায়, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে ওজন। বুঝতেই পারছো ওজন কি? ওজন হচ্ছে আমাদের mg, ওজন ইন্টু উলম্ব সরণ। উলম্ব সরণ কি পরিমাণ হয়েছে সেটাই ম্যাটার করে, কারণ আমি ধরো একটা বস্তুকে এখান থেকে এইখানে নিয়ে আসলাম, এই পথেই নিয়ে আসলাম মনে করো, ঠিক আছে? এটার ওজন ছিল mg, এখনো এটার ওজন হচ্ছে mg, এই যে পুরো রাস্তাটাই তার ওজন ছিল mg, বলতে কনস্ট্যান্টলি তার উপর কাজ করছে, তাই তো? তাহলে আমরা কিন্তু সে ডান দিকে কতটুকু গেছে সেটা আমরা কনসিডার করবো না, এটা নিয়ে আমরা বদারও করবো না, কারণ কি ডান দিকে তার যাই সরণ হয়েছে সেটা কিন্তু বলের সাথে লম্বভাবে, তো বলের সাথে লম্বভাবে যে সরণটা থাকে সেটা নিয়ে কিন্তু আমাদের বলের কোনো সমস্যা নেই, কারণ সে ওই ক্ষেত্রে কোনো কাজই করে নাই, কারণ যে বল লম্বভাবে কাজ করে সেই বলের ক্ষেত্রে কিন্তু গতিশক্তির পরিবর্তন হয় না। মানে হচ্ছে বস্তুটার এই দিক বরাবর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0, সো এই দিকে আমরা চিন্তা করার দরকার নেই। আমরা চিন্তা করবো কি শুধুমাত্র এই বরাবর। তো এই বরাবর আসলে কি উলম্ব সরণিত কাজ, এটাই বলের দ্বারা কাজ করো, সরি অভিকর্ষের দ্বারা কাজ করো অথবা অভিকর্ষের বিরুদ্ধে কাজ করো, তোমার চিন্তা একটাই,
তুমি ওজনের সাথে উলম্ব সরণটা গুণ দিয়ে দিবা। ওকে, এই হচ্ছে কথা। আশা করি এই পর্যন্ত মোটামুটি সবাই বুঝতে পারছো। ওকে, এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটার নাম হচ্ছে স্প্রিং ফোর্স, যেটা আমরা ফার্স্ট পেপারে আরো ডিটেইলে পড়বো যখন আমরা পর্যাবৃত্ত গতিতে যাব, যখন আমরা স্ট্রাকচারাল প্রপার্টিজ ম্যাটার দেখবো, তখন ওগুলো আরো ডিটেইলে দেখবো। এখন আপাতত স্প্রিং ফোর্স নিয়ে আমরা একটা কথা বলি। স্প্রিং ফোর্স মানে বুঝতেছই, স্প্রিং এর মধ্যে যে বলটা কাজ করে, একটা ডিফারেন্ট টাইপের বল এটা। ওকে, তো ধরো এখানে আমাদের একটা বস্তু রাখা আছে, সে এখানে একটা স্প্রিং এর মাধ্যমে আমি একটা বস্তুকে এখানে রেখে দিলাম। এই যে একটা ব্লক এখানে রাখা আছে। আচ্ছা, সো বুঝতেই পারছো ব্লকের ঠিক এইখানটাতে আমি বললাম x ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ব্লকের তো আমি কোনো সরণ ঘটাই নাই। একটা বস্তুর সরণ বলতে তো আমি তার ভরকেন্দ্রের সরণটাকেই বুঝি। সো বললাম ব্লকের মাঝখান বরাবর যে জায়গাটা আছে সেটাকে বললাম আমরা x ইজ ইকুয়াল টু 0। ওকে, পরের চিত্রে আমি এইভাবে লিখি, মনে করো আমি স্প্রিংটাকে টানালাম, টানাই এদিকে এখানে নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলাম তাকে। তো একটু আগে তার, আচ্ছা এটা কি এখানে আঁকা উচিত হয়েছে? না, এটা আমি এখানে আঁকি, তাহলে তোমরা রিলেট করতে পারবে। মনে করো তাকে আমি এখানে নিয়ে আসছি, এই যে তার অবস্থান ছিল এই বরাবর, এখন সে চলে আসলো এই বরাবর। ওকে, তো এই ক্ষেত্রে তার অবস্থানটা এখানে ছিল x সমান 0, এখানে তো এখন x সমান 0, আর এখানে x সমান x1। তো x সমান 0 অবস্থান থেকে সে x সমান x1 অবস্থানে আসলো। সো ডেফিনেটলি তার এখানে সরণ হয়েছে। কার বিরুদ্ধে সরণ হয়েছে বলতো? স্প্রিং ফোর্সের বিরুদ্ধে সরণ হয়েছে। তো স্প্রিং বলটা কিন্তু এক্সিস্ট করে। তুমি যখন একটা স্প্রিং এর সাথে স্প্রিংকে যখন তুমি টান দিবা, স্প্রিং কিন্তু তোমাকে উল্টা দিকে টান দিবে। তুমি যখন স্প্রিংকে স্ট্রেচ করতে যাবা, স্প্রিং কিন্তু তোমাকে টানবে পিছন দিকে, মানে তোমার স্ট্রেচ করতে কষ্ট হবে। আবার তুমি যখন স্প্রিংকে নর্মাল অবস্থান থেকে কম্প্রেস করে তাকে চাপাতে চাবা, তখন কিন্তু সে তোমাকে উল্টা দিকে, অর্থাৎ তখন সে তোমাকে মানে কম্প্রেস করতে দিবে না। সো স্প্রিং ইজ অলওয়েজ অ্যাক্টিং অপোজিট টু ইয়োর ডিরেকশন। ঠিক আছে, তুমি স্প্রিংকে যেদিকেই টানো অথবা যেদিকেই চাপ দাও না কেন, বা যেদিকেই বল প্রয়োগ করো না কেন, স্প্রিং কিন্তু সবসময় তোমাকে উল্টা দিকে ফোর্স দিবে। এবং এই ধরনের ফোর্সের নাম হচ্ছে রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। আচ্ছা, এখন খেয়াল করো, এই পাশের চিত্রটা দরকার নেই, এটা সরাই দিই। আচ্ছা, এখন চিন্তা করো, লিখে দিই একটা জিনিস এখানে, এগুলো তোমরা স্প্রিং এ তো ডিটেইলে পড়বা, অবশ্যই ডিটেইলে পড়বা। তাহলে খেয়াল করো, আমি এখানে একটা সূত্র কাজে লাগাবো, সেটা হচ্ছে স্প্রিংটা যে আমাকে একটা প্রত্যয়নী বল দিবে, সেই বলটা আসলে পরিবর্তনশীল না, সরি সেই বলটা আসলে ধ্রুবক না, এটা আসলে পরিবর্তনশীল বল। তো যেহেতু আমাদের বলটা পরিবর্তনশীল, এই বলটা ডিপেন্ড করছে কার উপর? এই বলটা ডিপেন্ড করছে আমি কি পরিমাণ ডিসপ্লেসমেন্ট বা কি পরিমাণ সরণ ঘটাচ্ছি তার উপর। ধরো আমি বললাম, মানে ধরো না, এটা সত্যি কথাই, যে আমি সরণ যা ঘটাবো তার সমানুপাতে আমাদের প্রত্যয়নী বলটা কাজ করবে। অর্থাৎ তুমি যখন একটা স্প্রিংকে এক্স পরিমাণ ধরো 1 সেন্টিমিটার প্রসারিত করবা, সে ওই অনুযায়ী বলই তোমাকে দিবে। তুমি যখন 2 সেন্টিমিটার প্রসারিত করবা, তখন তার প্রযুক্ত বলের পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে। তুমি যখন 3 সেন্টিমিটার করে ফেলবা, তখন 1 সেন্টিমিটারের ক্ষেত্রে যে পরিমাণ বল তুমি প্রত্যয়নী বল ফিল করছিলা বা বাধা বল তুমি ফিল করছিলা, এখন তার 3 গুণ ফিল করবা। ঠিক আছে, আমি যদি এখন 10 সেন্টিমিটার করি, তখন তুমি 1 সেন্টিমিটারের ক্ষেত্রে যে ফোর্সটা ফিল করছিলে তার 10 গুণ তুমি ফিল করবে। অর্থাৎ আমাদের স্প্রিং এর দ্বারা প্রযুক্ত প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক। এই যে সরণের সমানুপাতিক, এই সমানুপাতিক ধ্রুবকটার নাম হচ্ছে স্প্রিং ধ্রুবক। এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করে থাকি নর্মালি। সো এটা হচ্ছে কে এক্স। এখন খেয়াল করো, এই যে স্প্রিং ধ্রুবক কে, এটাকে আমি এইভাবে লিখতে পারি যে কে ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এক্স। এখন এখানেই কিন্তু স্প্রিং ধ্রুবকের সংজ্ঞাটা চলে আসে। উপরে আছে বল এবং নিচে আছে সরণ। আমি বলছিলাম এই কথাটা তোমাদেরকে কোন এক ক্লাসে, যে নিচে যে জিনিসটা থাকবে তার একক পরিমাণের জন্য উপরের যে জিনিসটা হয় সেটাই হচ্ছে আমাদের এই ধ্রুবকের সংজ্ঞা। তাহলে এখানে বলতেই পারি স্প্রিং এর একক পরিমাণ সরণ ঘটালে, তার আদর্শ অবস্থান থেকে তাকে যদি আমি একক পরিমাণ সরণ ঘটাই, স্প্রিংটা এই পরিমাণ ফোর্স দিবে এবং সেটাকেই আমরা বলবো স্প্রিং ধ্রুবক। অর্থাৎ আমি যদি একটা স্প্রিং এর, এবং নিশ্চয়ই বুঝতে পারছি এখানে এককটা কি হবে, এটা হবে নিউটন পার মিটার। আমি বলি যদি একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে 500 নিউটনস পার মিটার, তাহলে বুঝতেই পারছো কি হচ্ছে, এই স্প্রিংকে আমি যদি 1 মিটার সরণ ঘটাই, তাকে কম্প্রেস করি 1 মিটার অথবা তাকে আমি স্ট্রেচ করি 1 মিটার, ইন বোথ কেস সে তোমাকে 500 নিউটন বিপরীতমুখী বল দিবে। তুমি যদি তাকে টানাতে চাও, তোমাকে
টানাতে বাধ্য মানে বাধা দিবে 500 নিউটন দিয়ে, তুমি যদি তাকে চাপাতে চাও সে তোমাকে বাধা দিবে 500 নিউটন দিয়ে পার মিটারে। তুমি যদি তাকে 2 মিটার প্রসারিত করো সেক্ষেত্রে তোমাকে সে 1000 নিউটন বল দিবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। একটু আইডিয়া দিলাম, এগুলো এখানে কথা বলার দরকার ছিল না, তাও বলে দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা বলতে পারি যদি আমাদের এই স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হয় কে, যেটা আমরা এই ইলাস্ট্রেশনে ব্যবহার করলাম, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে স্প্রিং, লিখে দিই, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে আমাদের কে, এখানে তাহলে একটু চিকন করে দিই, কলমই করলে ওকে, তা লিখে দিই এখানে। এই যে আমরা স্প্রিংটাকে টান টান করে বা স্ট্রেচ করে x ইজ ইকুয়াল টু 0 থেকে x ইজ ইকুয়াল টু 1 এ নিয়ে আসলাম, সেক্ষেত্রে আমরা বলবো এখানে 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 ব্লকের উপর প্রযুক্ত বল সরণের কে গুণ, মাত্রই তো এই কথাই বললাম আমরা, এই যে f ইজ ইকুয়াল টু kx, এই যে f ফোর্সটা ফিল করবে এটা তো ব্লকের উপরই পড়বে ডেফিনেটলি, ঠিক আছে। তো এখানে ব্লকের উপর, ব্লক এর উপর, এখানে ব্লকের উপর প্রযুক্ত বল, ব্লকের উপর প্রযুক্ত বল সরণের কে গুণ, ওকে, এটা আমরা লিখে রাখলাম। বাট মজার জিনিস হচ্ছে এই বলটা কি তাইলে পরিবর্তনশীল নাকি ধ্রুবক বল, এটা বলো তো একটু আমাকে। এই যে স্প্রিং এর দ্বারা ব্লকের উপর প্রযুক্ত বল, এই বলটা কি ধ্রুবক নাকি পরিবর্তনশীল, কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল? ভেরিয়েবল। ভেরিয়েবল, কারণ আমি যত তাকে এই কথাগুলো তো এখানে বললাম, আমরা যত তাকে লম্বা করছি বা যত আমি টানাচ্ছি সে তত বেশি আমাকে ফোর্স দিচ্ছে। তো ডেফিনেটলি এখানে আমাদের এফএস কস থিটা ডিরেক্ট ব্যবহার করলে হবে না, কারণ আমরা বলছি এফএস কস থিটার শর্তই হচ্ছে বলটাকে কনস্ট্যান্ট হওয়া লাগবে। এখানে আমার বলটা কনস্ট্যান্ট না, ইট ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং ইটস ভ্যালু। তুমি যখন 1 সেন্টিমিটার থেকে তার প্রসারণ 1.00001 সেন্টিমিটার করবা তখন সামান্য হলে বল চেঞ্জ হয়ে যাবে, ওকে। যদিও এটা আমরা সেম বল ধরে ফেলতে পারি, বাট কথার কথা। আমরা সংজ্ঞাটা লিখবো এখানে, এখানে যে কাজটা হবে এই যে স্প্রিংকে প্রসারণ করছি সেই ক্ষেত্রে যে কাজটা হবে একটু লিখে দিই এখানে, যে W ইজ ইকুয়াল টু আমাদের মেইন সূত্র যেটা বলছি ইন্টিগ্রেশন দিয়ে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ F ডট dr, ওকে। তারপর লিমিট দিয়ে দিই এখানে, লিমিটটা কি, যেহেতু এখানে আমাদের f এর জায়গায় আমরা কি বসাবো, kx বসাবো, ওকে। এটা মজার জিনিস হচ্ছে আমি যদি এখন এখানে বলি যে আমাদের একটু দাঁড়াও, আমি যদি এখানে বলি আমাদের f ডট dr, ওকে, আমি কেন ডট dr দিচ্ছি অথবা ক্ষুদ্র সরণ আমি কেন দিচ্ছি, কারণ হচ্ছে বলটা যেহেতু পরিবর্তনশীল আমাদের ক্ষুদ্র সরণ নিয়ে কাজ করা লাগবে। কারণ যখন আমি একটা বস্তুকে, মনে করো আমি একটু জুম ইন করে দেখাই, মনে করি যখন আমি একটা বস্তুকে এখান থেকে, আচ্ছা জুম আউট করি আগে তারপরে বলছি, আমি যখন বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে আসবো, বা আমি একটু ছোট করে এখান থেকে যখন আমি এটাকে এখানে নিয়ে আসবো, সরণ কিন্তু হয় নাই বললেই চলে, বাট হয়েছে। জুম ইন করো একটু, সামান্য পরিমাণ সরণ হয়েছে, যদি লাগানো আছে তাও এখান থেকে এখানে আসছে, সামান্য পরিমাণ সরণ হয়েছে। আচ্ছা, এই যে সামান্য পরিমাণ সরণ হলো, এই জায়গাতে তার, দাঁড়াও, এই জায়গাতে তার উপর একটা প্রত্যয়নী বল ছিল F1, আর এই জায়গাতে তার একটা ফোর্স ছিল F2। কিন্তু তুমি বলতেই পারো যে F1 এবং F2 এখানে অলমোস্ট সেম, আমরা বলতেই পারি এখানে বলের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা বলতেই পারি এই পয়েন্টে যে পরিমাণ প্রত্যয়নী বল কাজ করছিল এই পয়েন্টও এক্স্যাক্টলি, মানে আমাদের হিসাব মতো সামান্য পার্থক্য থাকলে এটাকে আমরা সমান ধরে ফেলতে পারি। কারণ F1 এবং F2 এর মধ্যে পার্থক্যটা মনে করে এইভাবে, F1 মাইনাস F2 মাইনাস F1 টেন্ডস টু 0, টেন্ডস টু 0 এর মানে তাৎপর্য যদি তোমরা নিশ্চয়ই বুঝো, টেন্ডস টু 0 মানে এটাকে 0 ধরে চালিয়ে দেওয়া যায়, এই হচ্ছে কথা। এখানে আমি সেম কাজটাই করব, আমরা ক্ষুদ্র সরণের উদ্দেশ্যই হচ্ছে এখানে আমরা যাতে কাজের সূত্র ব্যবহার করতে পারি, কারণ আমাদের কাছে কিন্তু কাজের সূত্র একটাই আছে, এফএস কস থিটা। এখন এফএস কস থিটাকে আমাদের ঘুরাইয়ে ব্যবহার করা লাগবে, এটা হচ্ছে সত্যি কথা। তো এখন খেয়াল করো এফ ডট ডিআর, তো আমি যদি সূত্র ফেলাই যে এফ ডিআর কস থিটা, কিভাবে লিখে ফেললাম, একটু আগে যেটা বলছিলাম যে ধ্রুব বলের জন্য ব্যবহার করা যায়, এখন তো আমাদের বলটা ধ্রুব না, কিন্তু যেহেতু আমি ক্ষুদ্র সরণ ব্যবহার করে ফেলেছি সেহেতু আমি বলতেই পারি যে আমাদের যে বলটা আছে এই বলের মানটা এই ক্ষুদ্র সরণের সময় চেঞ্জ হয় নাই, বা আমরা ধরে নিতে পারি এখানে বলের মান যা ছিল, এই যে 1 নাম্বার পজিশনে বলের মান যা ছিল 2 নাম্বার পজিশনে বলের মান তাই আছে। এই ডিআর দিয়ে আমরা এটাই বোঝাচ্ছি আসলে। তো এফ ডি এর কস থিটা। এখন তোমরা আমাকে এটা বলো থিটার ভ্যালু এখানে কত হবে। খেয়াল করো আমি একটা স্প্রিংকে বা স্প্রিং এর বাঁধা একটা ব্লককে নিচের দিকে নামাচ্ছি, যদি এটা তার সাম্যাবস্থা হয় এটাকে যদি আমি x সমান 0 বলি, একটু সময় পরে তাকে আমি x সমান x1 নিয়ে আসলাম, তাই তো। এই যে তাকে আমি সরণ ঘটালাম, এই সরণটা তো হচ্ছে নিচের দিকে,
তাই তো? আর স্প্রিংটা যে আমাকে বাধা দিবে সেটা কি নিশ্চয়ই উপরের দিকে না? এটা তো বুঝতেছি যে স্প্রিং এর দ্বারা প্রযুক্ত বাধা বলটা উপরের দিকে। তাইলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। ওকে, তা আমি বুঝতেই পারি এখানে যে এফ ডিআর কজ 180 ডিগ্রি বসবে। সো 180 কজের মান তো হচ্ছে আমাদের -1। সো আমি লিখতেই পারি এখানে মাইনাস এফ ডিআর। ওকে, এবং একটা জিনিস খেয়াল করে এখন আমাদের যে এফটা তো ছিল আমাদের স্প্রিং এর দ্বারা প্রযুক্ত প্রত্যয়নী বল, এবং প্রত্যয়নী বলের সূত্র আমরা লিখছিলাম এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তো এটা আমরা এখানে বসাই দিই, তাহলে এখানে বসে মাইনাস কে এক্স ইন্টু ডিআর। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা এই কাজটাই করব। এই যে এফ ডট ডিআর সমান তো আমরা এটা করে টরে সবকিছু করেই তো এখানে আসছি, ডিরেক্ট আমরা এখানে লিখে দিই ইন্টিগ্রেশন অফ মাইনাস কে এক্স। বাই দ্য ওয়ে, আমি এখানে আর না লিখে এক্স লিখি, আমি তো বারবার পেস লাগাই ডিআর ডিএক্স দিয়ে। আচ্ছা, ক্ষুদ্র সরণ ডিএক্স, এখানে এক্স, যেহেতু আমরা এক্স এক্সিস বরাবর কাজ করছি এক্স লেখাটাই এখানে সুবিধাজনক, সেটাই করলাম, কে এক্স ডিএক্স। আচ্ছা, মাইনাস কে এক্স ডিএক্স। লিমিটটা কি? আমি তাকে এক্স ইজ ইকুয়াল টু 0 অবস্থান থেকে এক্স ইজ ইকুয়াল টু x1 অবস্থানে নিয়ে আসছিলাম। তাহলে বুঝতেই পারছো এখন কি হচ্ছে। এখন আমরা ইন্টিগ্রেশন করব। কে তো আমাদের ধ্রুবক, বাইরে চলে আসবে, তাহলে মাইনাস কে পুরোটাকেই বাইরে নিয়ে আসে। ওকে, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স লিমিট 0 থেকে x1। তো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স সমান তো আমাদের এক্স স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2 হবে। ঠিক আছে, তাহলে মাইনাস কে এক্স স্কোয়ার্ড ডিভাইডেড বাই 2, লিমিট হচ্ছে 0 থেকে x1 পর্যন্ত। তুমি এক্স এর জায়গায় আগে x1 বসাও, পরে এক্স এর জায়গায় 0 বসাও মাইনাস কে। তাহলে 0 বসাতে লাভ নাই, তাহলে মাইনাস কে ইন্টু x1 স্কোয়ার ডিভাইড বাই 2। তো এটাকে এইভাবে লেখা যায় মাইনাস হাফ কে ইন্টু x1 স্কোয়ার। এই হচ্ছে কাজ, এবং এই কাজটা নেগেটিভ আসার পরে আমরা এটাই বুঝতে পারছি যে স্প্রিং বল যেদিকে সরণ কিন্তু হচ্ছে তার ঠিক উল্টা দিকে। এটা একটু খেয়াল করে, এখানে এখানে আনসারটা নেগেটিভ আসার পিছনে কিন্তু একটা ফিজিক্যাল মিনিং আছে এখানে, বা এখানে একটা ফিজিক্যাল ব্যাখ্যা চাইতে পারে তোমার কাছে যে স্প্রিং ফোর্স নেগেটিভ কেন। 2 মার্কের একটা প্রশ্ন চলে আসতে পারে যে এটা নেগেটিভ ফোর্স কেন। খেয়াল করে দেখো, আমি একটা বস্তুকে বল দিচ্ছি এদিকে, বস্তু চলে যাচ্ছে ঠিক তার উল্টা দিকে, তো নিশ্চয়ই এখানে নেগেটিভ কাজ হচ্ছে। বল দিচ্ছি যেদিকে বা বস্তুটাকে নিতে যাচ্ছে যেদিকে, বস্তুটা ঠিক তার উল্টা দিকে চলে যাচ্ছে, এইটার নাম হচ্ছে নেগেটিভ ফোর্স। যখন কোণটা 180 ডিগ্রি হয় বা 180 ডিগ্রি ছাড়া অন্য স্থলকোণ হলেও সেটা নেগেটিভ ওয়ার্ক হিসেবেই কাউন্ট হয়, সেটাতে আমরা যাব। আচ্ছা, তো এই যে ডাব্লিউ সমান মাইনাস হাফ কে x1 স্কোয়ার্ড আসলো, এটা হচ্ছে কি আমার স্প্রিংকে আমি যদি x1 পরিমাণ সরণ ঘটাই, তাহলে স্প্রিং এই পরিমাণ কাজ করবে, তার বলের বিরুদ্ধে হবে কাজটা। এই কাজটা তার বলের বিরুদ্ধে হবে, অর্থাৎ সে চাচ্ছিল তাকে উপরের দিকে রাখতে, বাট আমি তাকে টেনে নিচের দিকে নিয়ে আসছি। সে বল দিচ্ছিল সে উপরের দিকে, বাট তার বলের বিরুদ্ধে কাজ হয়ে গেছে। এটাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। এবং এই যে বলের বিরুদ্ধে কাজ হয়, সেই জিনিসটার কিন্তু আরেকটা সুন্দর মানে কি আছে, কনসিকুয়েন্স আছে, সেই জিনিসটার নাম হচ্ছে বিভব বা পটেনশিয়াল। খেয়াল করে দেখবা, আমরা বলের বিরুদ্ধে কাজ হলেই বিভব পেয়ে থাকি, বলের দ্বারা কাজ হলে কিন্তু আমরা বিভব পাই না। যখনই আমরা বলের বিরুদ্ধে কাজ করি তখন আমরা বিভব পাই, সেটাতে আমরা সামনে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন ধরো আমাকে বলা হলো যে 0 থেকে x1 গেছে, তো আমি ধরো একটা জেনারেল কেস বিল্ড আপ করতে চাই। সেটা হচ্ছে, মনে করো আমাদের স্প্রিংটা x1 পরিমাণ সরণে ছিল, এখন তাকে আমি x2 পরিমাণ সরণে নিয়ে আসলাম। তখন কি হবে? তখন তো নিশ্চয়ই আমাদের এখানে লিমিটটা সুন্দর হবে দুইটা, x স্কোয়ার্ড বাই 2, তখন আসবে আমাদের x1 থেকে x2। বুঝতেই পারছো কাহিনী কোন দিকে যাচ্ছে। সামনে একটা মাইনাস আছেই, মাইনাস কে, এখানে হবে x2 স্কোয়ার্ড বাই 2 মাইনাস x1 স্কোয়ার ডিভাইড বাই 2। এখন তাহলে নিশ্চয়ই প্রথমটা আগে আসবে, কজ এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা আসবে প্লাস হাফ কে x1 স্কোয়ার্ড মাইনাস হাফ কে x2 স্কোয়ার। এবং আনসার কিন্তু নেগেটিভ আসবে, চিন্তার কোনো কারণ নাই, কারণ হাফ কে x1 স্কোয়ার অবশ্যই হাফ কে x2 স্কোয়ারের চেয়ে ছোট। তো আনসার নেগেটিভ আসবে এখানে। আশা করি বুঝতে পারছো। তাহলে আরেকটা জিনিস যেটা আমরা আগে বলেছি সেটা আমি এখানে লিখে দিই সুন্দর করে, সেটা হচ্ছে আমাদের ফোর্সটা যদি ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার থাকে, অথবা বল যদি বেগের সাথে লম্ব থাকে, বল এবং বেগ এই দুইটার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সরি এটার মানেই তো লম্বভাবে আছে। যদি এরকম কাহিনী হয়, বল এবং বেগের মধ্যবর্তী কোণ
90 ডিগ্রি, অথবা এইভাবে বলি বল এবং বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো কাজ সেই ক্ষেত্রে, সেই সকল ক্ষেত্রে কাজ সর্বদা শূন্য, সবসময় কাজ শূন্য হবে সেখানে। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল করে ফেলি, আশা করি সবার পারার কথা। এক্সাম্পল দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে 50 নিউটনস পার মিটার, বুঝতেছে এটা কিসের একক? স্প্রিং ধ্রুবকের একক। 50 নিউটনস পার মিটার স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিং আমরা কম্প্রেস করলাম, মানে তাকে আমরা ছোট করে দিতে যাচ্ছি, সাইজে কম্প্রেস করা হলো। ওকে, ফলে সে তার স্বাভাবিক অবস্থা থেকে, আমি চাচ্ছি প্রশ্ন লিখতে লিখতে যাতে আনসার চলে আসে, স্বাভাবিক অবস্থান থেকে 1 সেন্টিমিটার সংকুচিত হয়। বানানটা ভুল আসতে পারে। প্রশ্ন হচ্ছে প্রযুক্ত বাহ্যিক বল দ্বারা কৃত কাজটা বের করো। ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট। প্রযুক্ত বাহ্যিক বল দ্বারা কৃত কাজ ইজ ইকুয়াল টু হোয়াট? বলো, কৃত কাজ কি হবে? বাহ্যিক বল বলতে আসলে বোঝাচ্ছি আমি তোমাকে, তুমি তো এটাকে টেনে ছোট করতেছো বা টেনে লম্বা করতেছো, তো সেক্ষেত্রে তোমার দ্বারা কৃত কাজ কি হবে? কি ব্যাপার, কেউ এখনো করো না এটা? 2.5 into 10 inverse 3 joule। 2.5 into 10 inverse 3 জুল। এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা বলো। পজিটিভ। কেন পজিটিভ? কারণ আমার দ্বারা যে কাজটা, আর স্প্রিং এর দ্বারা হইলে নেগেটিভ হবে। আচ্ছা ঠিক আছে, এই মানে ডিস্টিংশন যদি থাকে মাথার মধ্যে, যে আমার প্রশ্নে এই ধরনের প্রশ্ন কিন্তু এমসিকিউতে ঝামেলা করে। কিভাবে দেখো, পরীক্ষায় আনসার কিন্তু সবই থাকবে, খেয়াল করবে একটা অপশন থাকবে এভাবে, মাহাদির আনসারটা কারেক্ট যে 2.5 10 ইনভার্স 3। এখন 2.5 10 ইনভার্স 3 পরীক্ষায় থাকবে জুল, এবং সাথে করে এটাও থাকবে -2.5 ইন্টু 10 ইনভার্স 3 জুল। বাকিগুলো তো আরো থাকবেই, আরো দুইটা তো থাকবে, ওইগুলো নিয়ে কথা না বলি। ওকে, এখন খেয়াল করো, আমাকে বলছে যে প্রযুক্ত বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, অর্থাৎ যে তাকে টানছে বা যে তাকে কম্প্রেস করছে তার দ্বারা কাজ। খেয়াল করো, যে স্প্রিংটাকে সংকুচিত করছে সে তো একটা বল দিচ্ছে স্প্রিংকে। মনে করো এই হচ্ছে স্প্রিং ছিল, সে উপর থেকে একটা এইভাবে চাপ দিচ্ছে নিচের দিকে, তো সে চাপ দিয়ে কিন্তু সে যেদিকে চাপ দিচ্ছে বা যেদিকে সে বল প্রয়োগ করছে, স্প্রিংটা কিন্তু ইভেনচুয়ালি ওই দিকেই ছোট হয়ে গেছে, ওই দিকে তার সরণটা ঘটে গেল। সো বল যেদিকে, সরণটা ওই দিকে, আমরা বলতেই হবে যেখানে আমরা পজিটিভ কাজ পেয়েছি বা পজিটিভ কাজ সে করেছে। যদি দেখা যেত সে দিচ্ছে নিচের দিকে বা স্প্রিংটা উপরের দিকে উঠে যাচ্ছে, সেক্ষেত্রে বলতে পারতাম নেগেটিভ ওয়ার্ক। প্রশ্ন যদি করতো যে স্প্রিং দ্বারা কৃত কাজ করতো, খেয়াল করো স্প্রিং কিন্তু কন্টিনিউয়াসলি ঊর্ধ্বমুখী একটা ফোর্স দিচ্ছে এই বাহ্যিক বলকে রেজিস্ট করার জন্য, বা বাহ্যিক যে তাকে সংকুচিত করা ট্রাই করা হচ্ছে তাকে রেজিস্ট করার জন্য, কিন্তু সে কিন্তু পারছে না সেটা করতে। সে বাহ্যিক বল দেওয়া সত্ত্বেও স্প্রিংটা কিন্তু উল্টা দিকে সরণ ঘটাই দিয়ে ফেলতেছে বা স্প্রিং এর সরণ হয়েই যাচ্ছে। সো বল যেদিকে, সরণ যদি তার বিপরীত দিকে হয়, তখন আসবে নেগেটিভ ওয়ার্ক। তাহলে প্রশ্ন হচ্ছে একই প্রশ্নের ক্ষেত্রে তোমাকে দুইটা আনসার দিতেই পারে, এবং দুইটা প্রশ্নের ক্ষেত্রেই অপশন তোমাকে দুইটাই দিবে, তোমাকে তখন চুজ করা লাগবে কোনটা সত্য কোনটা মিথ্যা।
ওকে, যদি স্প্রিং দ্বারা বলে তাহলে হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, যদি মানুষ দ্বারা বা এক্সটার্নাল এজেন্ট বা বাহ্যিক বল দ্বারা বলে সেক্ষেত্রে এই ক্ষেত্রে আনসার হবে পজিটিভ, মানে পজিটিভ ওয়ার্ক। আশা করি বুঝতে পারছি অংশটা। আর শুধু কাজ বললে কি দুইটাই শুধু হবে? কাজ কখনোই বলবে না, শুধু যদি কাজ বলে সেই প্রশ্নটা আসলে কমপ্লিট না। কার দ্বারা কৃত কাজ সেটা তোমাকে বলতেই হবে, না হয় তুমি দুইটা দাগাই দিয়ে আইসো, বা তুমি যদি এটাও দাগাও স্যারের সেটাতেও মানে মার্ক দিতে হবে, তুমি যদি এটাও দাগাও সেটাতেও মার্ক দিতে হবে, কারণ কার দ্বারা কাজ সেটা একটা ইম্পর্টেন্ট মানে প্যারামিটার যেটা দিয়ে আমি সামনে আগাবো। ওকে, আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে এক্সাম্পল 2, খুবই বাজে একটা কালি। প্রশ্ন হচ্ছে আমরা 20 গ্রামস ভরের একটা বস্তুকে, আমি মুখে বলে দিই কি কাহিনী। 20 গ্রাম ভরের একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো, অর্থাৎ এই মনে করো 20 গ্রাম ভরের একটা বস্তু, তাকে আমরা উপরের দিকে নিক্ষেপ করলাম 10 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, প্রশ্নটা হচ্ছে বস্তুরা যতক্ষণ উপরে ওঠে, প্রশ্নটা হচ্ছে এরকম, বস্তুটি যতক্ষণ উপরে ওঠে সেই সময়ে অভিকর্ষের দ্বারা কৃতকাজ কত? সেই সময় অভিকর্ষের দ্বারা কৃতকাজ ইজ ইকুয়াল টু হোয়াট? বলো। ওয়ান জুল? দেখি, না, আর কেউ আনসার দিবা? -1। হ্যাঁ, -1। মারিয়া বুঝতে পারছো না বলছি কেন? ও উপরের দিকে। হ্যাঁ, কারণ এখানে না বলার সুন্দর কারণ হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু তোমার ধরো রিটেনে আসবে না, এই প্রশ্ন আসবেই তোমার এমসিকিউতে। সো তখন তুমি যদি 1 জুল লাগাই দিয়ে আসো আনসার ভুল আসবে, এখানে হবে -1 জুল। ওকে, কারণ অভিকর্ষ যে বল হচ্ছে নিচের দিকে আর বস্তুটা যাচ্ছে উপরের দিকে, তো বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, বলের বিরুদ্ধে কাজ মানেই হচ্ছে। আর এটা তো যদি তোমার মানে চিন্তা করতে কষ্ট হয় যে কখন নেগেটিভ কখন পজিটিভ মনে রাখতে কষ্ট হয়, তখন তো তোমার সূত্র আছেই এফএস কস থিটা। এখানে আমার বলটা কোনটা? বলটা হচ্ছে এমজি, যেটা ওজন। সরন্ত হচ্ছে এইদিকে, তাহলে তুমি তো আসলে বের করবা যতক্ষণ উপরে ওঠে মানে কি সর্বোচ্চ অবস্থান, ইউ স্কোয়ার ডিভাইড এইচ সমান কি ইউ স্কোয়ার ডিভাইড বাই 2 জি। তো তাহলে 10 স্কোয়ার, আমি জি এর মান 10 ধরলাম, 2 ইন্টু 10, তাহলে 10 10 100, 50 মিটার হয় তাই না? 50 তো হওয়ার কথা, হ্যাঁ 50। তাহলে এমজি ইন্টু এইচ হচ্ছে আমাদের 50, কজ এতটুকু এসে উপরে উঠবে। থিটা কত? 180 ডিগ্রি, কারণ অভিকর্ষ যে বল নিচের দিকে আর সরণ হচ্ছে উপরের দিকে। তো আনসার ম্যাথমেটিক্যালি নেগেটিভ আসবে। তাহলে 50 ভরের পরিমাণ হচ্ছে 20 ইন্টু 10⁻³ ইন্টু জি এর মান হচ্ছে 10। তো সবকিছু করার পরে আনসার যা আসে তা। আমি কিছু ভুল করে থাকতে পারি মান বসানোর সময়। আশা করি মূল কাহিনীটা বুঝতে পারছো, এই প্রশ্নটা দেওয়ার পিছনে কারণ কি ছিল। নেগেটিভ ওয়ার্ক এবং পজিটিভ ওয়ার্ক তোমাকে আলাদা করে বুঝতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিকে যাব, যেটা আমরা অলরেডি আইডিয়া পেয়ে আসছি। সেটার নাম হচ্ছে, কিছুটা আইডিয়া পেয়েছি আমরা, যে কাজ শক্তি উপপাদ্য নামে একটা উপপাদ্য ছিল, ওয়ার্ক এনার্জি থিওরেম, যেখানে স্টেটমেন্টটা ছিল এরকম যে একটা বস্তুর উপর প্রযুক্ত বলের দ্বারা কৃত কাজ বস্তুটার গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, তো এটা তো কোয়াইট অবভিয়াস, কাজের সংজ্ঞাই আমরা ওইভাবেই দিছি, বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। আমরা এইভাবেই বলছিলাম ব্যাপারটাকে। এখন আমরা যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম
ফর আ সিস্টেম অফ পার্টিকেলস, আমাদের যদি সিস্টেম অনেকগুলো পার্টিকেল হয়ে থাকে, এতক্ষণ আমরা যেসব বস্তু নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল সিঙ্গেল পার্টিকেল অথবা একটা বিন্দু বস্তু ধরে নিলে কোনো আপত্তি নাই। একটা ব্লক চিন্তা করেছি, এটাকে আমরা বিন্দু বস্তু ধরে নিয়েই কাজ করছি, কোনো সমস্যা নাই, তার সমস্ত ভর তার কেন্দ্রে কেন্দ্রীভূত, তো সেটা তো আমরা ধরে নিছি। কিন্তু আমাদের যদি এখন এমন হয় যে এই হচ্ছে একটা কণা বা এই হচ্ছে একটা বস্তু, এই হচ্ছে আরেকটা বস্তু, এই হচ্ছে আরেকটা বস্তু, এরকম তো হতেই পারে, বিকজ আমাদের যতগুলো বস্তু মানে আলাদা আলাদা যদি এরকম থাকে, এটাকে আমরা বলবো একটা 3 পার্টিকেল সিস্টেম, অথবা 4টা থাকলে 4 পার্টিকেল সিস্টেম, যেরকমটা হয়ে থাকে গ্রহ গ্রহ উপগ্রহের ক্ষেত্রে। সূর্য চাঁদ পৃথিবী মিলে একটা সিস্টেম আমরা বলতে পারি, সূর্য চাঁদ পৃথিবী মঙ্গল গ্রহ নিয়ে আমরা একটা সিস্টেম বলতে পারি। এটা আমাদের ব্যাপার, আমরা কিভাবে সিস্টেম নিতে চাই সেটার উপর। আচ্ছা, তো এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম ফর এ সিস্টেম অফ পার্টিকেল। তাইলে সিস্টেম অফ পার্টিকেল, কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরেম, সিস্টেম অফ পার্টিকেল মানে এখানে একের অধিক বস্তু নিয়োজিত, বা আমাদের অঙ্কনের মধ্যে একের অধিক বস্তু আসবে আর কি। ওকে, এখন আমরা ধরো আমি বললাম যে আমাদের একটা সিস্টেম আমরা কল্পনা করছি মনে মনে, একটা সিস্টেম কল্পনা করো যেখানে দুইটা বস্তু আছে, মনে করো দুইটা বস্তু আছে, এবং এই দুইটা বস্তুই পরস্পরকে বল প্রয়োগ করে, অর্থাৎ একটা আরেকটার উপর ফোর্স এক্সার্ট করে। ওকে, সো আমরা এখানে চার্জ পার্টিকেল নিয়ে কথা বলি। আমি ধরে নিচ্ছি তোমরা স্থির তড়িতের ধরে নেওয়ার কিছু নাই, 9-10-এ পড়ে আসছো, না পড়লে তো পাশ করো নাই। ওকে, সো কোদম্বে শুধু মোটামুটি সবাই পারো। সো এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ, এটা হচ্ছে আমাদের একটা পজিটিভলি চার্জ পার্টিকেল, আর এখানে হচ্ছে আমাদের একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল। সো বুঝতেই পারছো কাহিনী কি হবে, একজন আরেকজনকে আকর্ষণ করবে। তো এটা যদি আমাদের এ পার্টিকেল হয়, এটা যদি আমাদের বি পার্টিকেল হয়, এ পার্টিকেল উপর বি পার্টিকেল একটা ফোর্স এক্সার্ট করবে, হুইচ উইল বি কল্ড এজ এফ এ বি। এ বস্তুর উপর প্রযুক্ত বল বি এর দ্বারা, আর আমি বি এর উপর একটা বল প্রয়োগ দেখাবো, সেটা এ প্রয়োগ করবে বি এর উপর, তো সেটার নাম দেবো আমরা এইভাবে যে এফ বি এ, ফোর্স এক্সার্টেড অন বি বাই এ। এর উপর বি এর দ্বারা প্রযুক্ত বল হচ্ছে এটা, আর বি এর উপর এর দ্বারা প্রযুক্ত বল হচ্ছে এটা। আশা করি বুঝতে, এবং এই দুটো কিন্তু পরস্পর সমান। ওকে, এখন এই যে অ্যাট্রাকশন, এই ধরনের অ্যাট্রাকশনকে বলে মিউচুয়াল অ্যাট্রাকশন, অথবা এখানে যদি রিপালশন থাকতো, বিকর্ষণ থাকতো, এমন কিন্তু কখনোই হবে না যে একটা একটাকে বিকর্ষণ করতেছে বাট অন্যটা আকর্ষণ করছে, এই জিনিসগুলো কিন্তু চার্জ পার্টিকেলের ক্ষেত্রে হয় না। যদি এটা এটাকে বিকর্ষণ করে, এক নাম্বার যদি দুই নাম্বারকে বিকর্ষণ করে, ফর শিওর দুই নাম্বারটাও এক নাম্বারকে বিকর্ষণ করবে। এক নাম্বার যদি দুই নাম্বারকে আকর্ষণ করে, তাহলে দুই নম্বরও শিওর থাকবে এক নম্বরকে আকর্ষণ করবে। তো এই যে একটা মানে কি বলে নির্দিষ্ট টাইপের একটা বল, এই ধরনের বলকে বলা হয় মিউচুয়াল ফোর্স অথবা পারস্পরিক বল। একজন আরেকজনকে সমানভাবেই ট্রিট করছে, এ যদি ওকে আকর্ষণ করে ও তাকে আকর্ষণ করছে, এ যদি তাকে বিকর্ষণ করে ও তাকে বিকর্ষণ করছে। এই হচ্ছে কথা, মানে এরা একদম হিসাব নিকাশ একদম ক্লিয়ার। সে যদি তোমাকে আকর্ষণ করে তুমিও তাকে আকর্ষণ করবা, সে যদি তোমাকে বিকর্ষণ করে তুমিও তাকে বিকর্ষণ করবা, হিসাব শেষ। ওকে, এখন দেখো, তো যেহেতু এখানে মিউচুয়াল ফোর্স আছে, মিউচুয়াল অ্যাট্রাকশন ফোর্স আছে বা পারস্পরিক আকর্ষণ বল আছে, আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলে রাখা দরকার, তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে কাজ শক্তি উপপাদ্যের মানে কাজের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু বইয়ের মধ্যে এতটা বেশি কঠিনভাবে দেয়া নাই যতটা পেঁচিয়ে আমি বোঝাচ্ছি। ঠিক আছে, কাহিনী হচ্ছে কাজের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আসলে এতটাও ইজি না যতটা ইজি তোমার বই পড়ে মনে হয়। এই জন্য একটু কাহিনী করে বোঝাচ্ছি, যাতে তোমরা সামনে মহাকর্ষ বিকর্ষ যখন পড়বা বা আরো যখন সেকেন্ড পেপারে যখন এরকম কিছু জিনিসপত্র পড়াবো, তখন যাতে এইসব জিনিসে ঝামেলা না হয়। কারণ যখনই তুমি অ্যাডভান্সড কেসে ঢুকে যাবে, যেমন ধরো এইটা একটা অ্যাডভান্সড কেসের মধ্যে পড়ে, সিস্টেম অফ পার্টিকেল, তখন কিন্তু তোমার একটু কঠিনভাবে জিনিসগুলোকে বোঝা লাগবে, না হয় টপিকটাই তো কঠিন। ওকে, সো একটু ধৈর্য ধরে বোঝার চেষ্টা করো। যে দেখো, বইয়ের মধ্যে ডিরেক্ট কাজের সংজ্ঞা দেওয়া ছিল, বল ইনটু বলের দিকে স্বর্ণরূপাংশ, একদম প্লেন এন্ড সিম্পল, কথাই শেষ। এফএস কস থিটা ডিরেক্ট জ্যামিতিকভাবে প্রমাণ করে ফেললাম আমরা, এফএস কস থিটা দিয়ে। বল দিচ্ছি এদিকে, স্মরণ হচ্ছে এদিকে, মধ্যবর্তী কোণ থিটা,
সো fs cos থিটা। সো আমি কিন্তু এইভাবে না বলে পুরো 20 মিনিটে বুঝাইছি কাজটা কিভাবে আসছে। সো একটু কঠিন করে বুঝাইছি, এটার জন্য মন খারাপ করার কিছু নাই। আশা করি এটা বুঝবা, কাজে লাগবে। আচ্ছা, সো ওয়েট, পারস্পরিক আকর্ষণ বলে এখানে কাজ করছে, এটা একটা পয়েন্ট আমাদের এখানে, একটা পারস্পরিক আকর্ষণ বল কাজ করছে। ওকে, তো যেহেতু বল কাজ করছে, তাহলে কি তাদের বেগের পরিবর্তন হবে বলতো? একজন কি আরেকজনের দিকে ধাবিত হবে না বলের জন্য? জি ভাইয়া। ওকে, তাইলে বল আছে মানে কি ত্বরণ আছে না? বেগের তো পরিবর্তন হচ্ছে। তাহলে যদি দুইটার ভর সমান হয়ে যায়, ইন কেস দুইটার ভর যদি সমান হয়ে যায়, দুইটাই দুইটার দিকে আসতে থাকবে। অবশ্য ভর কম বেশি হইলেও দুইজন দুইজন দিকে আসতে থাকে, ডিপেন্ড করে, যার ভর অনেক বেশি সে হয়তো আসবে না। বাট এখানে ধরে নিচ্ছে দুইটা বস্তুর ভর সমান, সো দুইজনে দুইজনকে সমান বল প্রয়োগ করছে এবং দুইজনের উপরই ওইটার এফেক্ট সেম পরিমাণ হচ্ছে, কারণ ভর যেহেতু সমান ত্বরণটাও সেম হবে। তাহলে শুরুতে ধরো তাদের বলটা ছিল 0, আস্তে আস্তে ওই বেগে বলে, এবং এই বলটা কিন্তু শিওর থাকো এই বলটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্স না, কারণ তারা যত কাছে আসবে তত কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব কমে যাচ্ছে। এবং আমরা পড়ে আসছি কুলম্বের সূত্রে, এফ ইজ প্রপোর্শনাল টু 1/r², অথবা বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বের। তাহলে যত কাছে আসবে বলের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে, তত বেশি ত্বরণ হবে, তত বেশি তাদের বেগ বাড়তে থাকবে, অর্থাৎ বেগ বৃদ্ধির হার এখানে বাড়তে থাকবে, বিকজ এখানে আমাদের কনস্ট্যান্ট ফোর্স না। FAB is not always same, it will increase বাই টাইম। তাহলে পারস্পরিক আকর্ষণ বল। আচ্ছা, লিখে রাখলাম এখানে, ওয়েট ফর এ মিনিট। আচ্ছা, তাহলে আমরা কিছু সময়ের জন্য ধরে নিলাম যে বলটা সেম আছে, তো তখন তাদের কি বাড়বে? গতিশক্তি বাড়তে থাকবে। তাহলে আমরা বলবো দুইজনেরই গতিশক্তি বাড়বে, দুইজনেরই গতিশক্তি বাড়বে। ওকে, আমরা বলো তো এখানে কোনো এক্সটার্নাল ফোর্স দিছি? ডেফিনেটলি না, এটা কিন্তু পরস্পরকে আকর্ষণ করেই একজন একজনের গতিশক্তি বাড়িয়ে দিচ্ছে। যেহেতু এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নাই, তাহলে টোটাল ফোর্সটা কি পরিমাণ এখানে আছে বলো তো? খেয়াল করো, এখানে আমাদের টোটাল ফোর্স কি পরিমাণ? একটা হচ্ছে FAB যেটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে FBA যেটা হচ্ছে বাম দিকে, এবং এই দুটার পরিমাণ যেহেতু সমান, আমরা বলতেই পারি FAB এবং FBA এরা কিন্তু সমান এবং বিপরীতমুখী। সমান এবং বিপরীতমুখী দুটা বলের লব্ধি কি হয়? 0 হয়। ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু সেটাই প্রমাণ করে যে আমাদের এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নাই। এক্সটার্নাল ফোর্স নাই দেখেই এখানে লব্ধিটা 0 আসছে, কারণ তারা পরস্পরকে সমান বল দিচ্ছে তো, এবং বিপরীত দিকে তো সেই জন্য লব্ধি বলটা এখানে 0। ওকে, কারণটা কি? সমান ও বিপরীতমুখী বল হওয়ার কারণে, সমান ও বিপরীতমুখী বল, এই কারণে এখানে এরকম অবস্থা। ওকে, মানে ভাইয়া এখানে বাহ্যিক মানে বাহ্যিক কোনো বলের ফোর্স নাই। লব্ধি হ্যাঁ, বলের লব্ধি শূন্য হওয়ার পরেও এখানে গতি মানে থাকবে, গতিশক্তি থাকবে। থাকবে। হ্যাঁ, এই জিনিসটাই খুবই ইন্টারেস্টিং। বাট এখানে বলো, দুইটা চার্জের দ্বারাই কৃত কাজ কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? আমরা একটু দেখাই তো, আমি একটু দেখাই তোমাদেরকে, খেয়াল করো, এ চার্জ বি চার্জের উপর বল দিচ্ছে কোন দিকে? আমি পজিটিভ হবে। না না না, আমি বলি তোমাকে, এ চার্জ বি চার্জের উপর বল দিচ্ছে কোন দিকে? এদিকে না? জি ভাইয়া। ওকে, বি চার্জ কি এদিকেই যাচ্ছে না? হ্যাঁ। ওকে, তাহলে কি এ চার্জের দ্বারা বি চার্জের উপর প্রযুক্ত কাজ বা এ চার্জ দ্বারা কৃত কাজ, এটা কি আমাদের পজিটিভ হবে না? জি। আচ্ছা, আবার যদি দেখো বি চার্জের দ্বারা, এটা কালার চেঞ্জ করি, বি চার্জের দ্বারা এ চার্জের উপর প্রযুক্ত বলটা হচ্ছে ডান দিকে, এবং এ চার্জের সরানো হচ্ছে ডান দিকে। তো এক্ষেত্রে এটাও বলা যায় যে এ চার্জের উপর কৃত কাজ বি চার্জের দ্বারা এ চার্জের উপর কৃত কাজও পজিটিভ। তাহলে আমরা বলতেই পারি এ চার্জের উপর কৃত কাজ বি চার্জের দ্বারা সেটা হচ্ছে পজিটিভ। আবার এখানে বলতে পারি বি চার্জের উপর প্রযুক্ত কাজ বা বি চার্জের উপর প্রযুক্ত কাজ এ চার্জের দ্বারা সেটাও পজিটিভ। কাজ কিন্তু এখানে পজিটিভ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। জি ভাইয়া। ওকে, একটু লিখে দিই এখানে ব্যাপারটা। তাহলে আমি লিখে দিই যে উভয় চার্জ দ্বারা কৃত কাজ পজিটিভ।
তাহলে লিখতে পারি এখানে that গতিশক্তির যে পরিবর্তন, বলতে পারি এখানে দাঁড়াও একজন একটা মেসেজ দিচ্ছে সেটা একটু দেখে নিই। আচ্ছা, কার গতিশক্তির পরিবর্তন? সিস্টেমের। ওকে, সিস্টেমের গতিশক্তির পরিবর্তন সিস্টেমের উপর কাজের সমান, সেটা তো আমরা পড়ে আসছি। সিস্টেমের গতিশক্তির পরিবর্তন সিস্টেমের উপর কৃত কাজের সমান। ওকে, তাহলে খেয়াল করো, আমাদের মনে করো বি এর গতিশক্তি শুরুতে ছিল 0, একটু পরে বি এর একটা গতিশক্তি আমরা পাইছি, আবার এর গতিশক্তি শুরুতে ছিল 0, কিছুক্ষণ পরে তার একটা গতিশক্তি আমাদের কাছে আসছে। তো দুই ক্ষেত্রেই তো গতিশক্তির পরিবর্তন হয়েছে। এই দুইটা গতিশক্তির যোগফলই হচ্ছে সিস্টেমের গতিশক্তির পরিবর্তন। কারণ এর ছিল শুরুতে 0, বি এর ছিল শুরুতে 0, পরে হয়ে গেছে সামথিং লাইক কে বি। এর ছিল শুরুতে 0, কিছুক্ষণ পরে তার হয়ে গেছে কে এ। তো এই যে কে এ এটা হচ্ছে এ এর গতিশক্তির পরিবর্তন, এবং এই যে কে বি এটা হচ্ছে বি এর গতিশক্তির পরিবর্তন, এবং এই দুটার যোগফলই হচ্ছে পুরা সিস্টেমের গতিশক্তির পরিবর্তন। এবং গতিশক্তির পরিবর্তন সমান কি কৃত কাজ? এই যে ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ বি এ সমান হচ্ছে কি কে বি প্লাস কে, অর্থাৎ বি বস্তুর গতিশক্তির পরিবর্তন প্লাস এ বস্তুর গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু এ এর উপর কৃত কাজ বি এর দ্বারা এবং বি এর উপর কৃত কাজ এ এর দ্বারা। এই তো হিসাবটা এখানেই চলে আসছে। আচ্ছা, এখানে কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু কোনো এক্সটার্নাল ফোর্স ছিল না। যদি এক্সটার্নাল ফোর্স থাকতো তাহলে কি হইতো? যদি আমাদের এক্সটার্নাল ফোর্স থাকতো, যদি আমাদের এখানে বাহ্যিক কোনো বল থাকতো, মনে করে বাইরে থেকে আমি একটা টোকা দিয়ে দিলাম কোনো একটাকে, তো সেক্ষেত্রে ওই টোকাটাও তো কাজে লাগতো, তাইলে তখন আমরা ওই বাহ্যিক বল দ্বারা কৃত কাজটাকেও যোগ করে দিতাম। ঠিক আছে, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। এগুলো আমরা ডিটেইলে পড়বো সামনে। এখন জাস্ট যা বলছি তাই আশা করি হালকা রূপে বুঝতে পারছো। যা যা বুঝাইছি যে সিস্টেম অফ পার্টিকেলের কাজ শক্তি উপপাদ্য আমরা কিভাবে প্রয়োগ করবো, তাহলে এটাই জাস্ট মাথায় রাখো যে বেশি চিন্তা করার দরকার নেই। এখানে তো কোনো ভেক্টর না, দিন শেষে এখানে কিন্তু তেমন কোনো ভেক্টরের ঝামেলা নেই। কাজ নিয়েই তো কথা, কাজটা একটা স্কেলার রাশি। তোমার কাজ হচ্ছে তোমার এই সিস্টেমে যতগুলা পার্টিকেল আছে সবগুলা পার্টিকেলের জন্য আলাদা আলাদাভাবে কৃত কাজ বের করবা এবং সবগুলা যোগ করে দিবা। ওইটা সবগুলা যোগ করে দিলেই পুরা সিস্টেমের উপর কৃত কাজ তুমি পেয়ে যাবা। ওকে, অথবা উল্টাভাবে বলো, সবগুলা পার্টিকেলের আলাদা আলাদাভাবে গতিশক্তির পরিবর্তন বের করে ফেলবা, ওই সবগুলা গতিশক্তির পরিবর্তন যোগ করে দিলে টেকনিক্যালি তুমি কিন্তু সিস্টেমের উপর কৃত কাজটা পেয়ে যাচ্ছ। ওকে, এই হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখি, এর বেশি আর না যাই। আজকে যতটুকু আজকে পড়াইছি আশা করি আরেকবার যদি রেকর্ডটা দেখে ফেলো, যা যা ক্লিয়ার হয় নাই সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর নেক্সট ক্লাসে আমরা কি থেকে শুরু করব বলে দিই। নেক্সট ক্লাসে আমরা দেখব পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, কনজারভেটিভ এন্ড নন কনজারভেটিভ ফোর্স, সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বল, ওইগুলো নিয়ে আলোচনা করব। তারপর আমরা বল নিয়ে কথা বলবো, এই যে কনজারভেটিভ ফোর্স, তারপরে নন কনজারভেটিভ ফোর্স, এগুলোর এক্সাম্পল নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা, তারপরে আমরা ইম্পর্টেন্ট একটা সূত্র প্রমাণ করব যেটা খুবই কাজে লাগবে আমাদের মহাকর্ষীয় বল চ্যাপ্টারে বিশেষ করে। এই তো, এই হচ্ছে কথা। আর তারপরে আমরা আলাদাভাবে দেখব গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, যেটা আমাদের মহাকর্ষ চ্যাপ্টারে অনেক বেশি কাজে লাগবে। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি মানে মহাকর্ষীয় বিভব শক্তি। ওকে, তো সেটা আমরা আলোচনা করব। এবং আস্তে আস্তে আমাদের আরো কিছু টপিক আছে, যেটা হচ্ছে তোমাদের ওই যে কুয়ার সূত্র, কুয়ার ম্যাথ, তারপরে ভর কেন্দ্রের স্মরণ, এইসব হাবিজাবি কিছু ম্যাথ আছে, ক্ষমতা, শক্তি, এইসব জিনিসপত্র নিয়ে কথা বলবো। এবং আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল ম্যাথগুলো আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব, সেগুলো তোমরা নিজেরা সলভ করার ট্রাই করবা। এবং এখানে অ্যাসাইনমেন্টের নাম্বার অফ প্রবলেমস হচ্ছে আমার এখানে টোটাল 14টা প্রশ্ন টোটাল আছে। আমার কাছে ওটার পিডিএফ রেডি করা আছে, আমি সেই পিডিএফটা তোমাদেরকে আজকেই দিয়ে দিব। তোমরা পুরো চ্যাপ্টার শেষ হতে হতে ওগুলো দেখতে থাকবা আর কি, যে যতটাই পারো করতে পারো। 14টা ম্যাথের 14টাই পারবা, এটার মানে ম্যান্ডেটরি না। কিছু ম্যাথ আছে অ্যাডভান্সড, সেগুলো না পারলেও আমি কিছু বলবো না, পারলে ভালো, না পারলে সমস্যা নেই। ওকে, 14টা ম্যাথের যে পিডিএফ আছে কাজ ক্ষমতা শক্তির, সেটা আমি
পিডিএফ তো রেডি আছে মনে হয় আমার কাছে, খুঁজে ওইটা বের করে দিয়ে দিব তোমাদেরকে। আর আজকের ক্লাসে যা যা পড়িয়েছি একটু মানে কিছু কথাবার্তা ছিল খুবই স্পেসিফিক, ওই স্পেসিফিক কথাটা যদি মাথায় রাখো পরীক্ষায় ম্যাথ করতে গিয়ে আটকাবে না। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এখানেই থাকুক। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ইনশাল্লাহ। ও বাই দ্য একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের কিন্তু 20 তারিখে একটা পরীক্ষা ছিল, মনে আছে সবার নাকি? পরশুদিন পরীক্ষা, নেক্সট ক্লাস তো আসলে পরীক্ষা হবে। তো পরীক্ষা খুব বেশি সময়ের হবে না। চ্যাপ্টার কয়টা ছিল? ভেক্টরের গতিবিদ্যা তো নাকি? কেউ কথা বলে না কেন? জি ভাইয়া। ভেক্টরের গতিবিদ্যা ছিল। সো এমসিকিউ কোশ্চেন হবে। সো 15 মিনিট হবে পরীক্ষা সম্ভবত। 15 মিনিটের মধ্যে আশা করি শেষ করে আমরা কাজ ক্ষমতা শক্তির বাকি অংশগুলো পড়া শুরু করে দিতে পারবো। এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, 4টার সময় পরীক্ষা শুরু হবে। আমি যাতে সবাইকে ঢুকে 4টায় যদি আমি ঢুকি ক্লাসে, আমি যাতে সবাইকে উপস্থিত দেখতে পারি, যারা আসো এখানে 10 জন যারা আসো, ঠিক আছে? এই যে আহসানুল করিম মুসা থেকে শুরু করে একদম তন্ময় খান পর্যন্ত, যে যেখানেই থাকো না কেন ওই দিন যাতে 4টার সময় সবাই ক্লাসে উপস্থিত থাকো। ওকে, আচ্ছা, তো ভালো থাকো। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছো। আর আজকের ক্লাসটা পাবলিকলি দিতে যাবে, কি বলে, ফেসবুকে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব, নেক্সট ক্লাস থেকে আবার প্রাইভেট ভিডিও দিয়ে দিব। ওকে, আজকের ক্লাস আর শেয়ার করা লাগবে না, আর কি সবাই পাবা। ওকে, সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।